ভাদুরী মশাই বললেন, কি ব্যাপার রামদাস? খোকাবাবু, আমাকে দেখতে পাঠালেন আপনারা ঘুমিয়ে পড়েছেন কিনা। আসলে সুবিমল বাবুকে দিয়ে গোটা 2 চিঠি টাইপ করিয়ে নিচ্ছেন তো, তাই আসতে একটু দেরি হচ্ছে। ভাদুরী মশাই বললেন, তা হোক, আমি বরং সেই ফাঁকে তোমার সঙ্গে 2-1টা কথা সেরে নিই। রামদাস বলল, কি কথা? ওই চাবির কথা। আচ্ছা রামদাস, রঙ্গিলা যে ঠাকুর ঘরের চাবিটা কখনো কাউকে দিত না, তা তো তুমি বলেইছ। এখন বলো তো, চাবিটা কি গত 2 বছরের মধ্যে কখনোই সে হারিয়েও ফেলেনি? মানে এই 1-8 ঘন্টার জন্য না? অবাক হয়ে রামদাস বলল, 1-8 ঘন্টার জন্যে? তারপর মাথা চুলকে একটু ভেবে বলল, ও হ্যাঁ, এই সেদিনই একবার হারিয়েছিল বটে, তবে ঘন্টা খানেকের মধ্যে আবার পেয়েও যায়। ভাদুরী মশাইয়ের চোখ দুটো যেন জ্বলে উঠল হঠাৎ। বললেন, এটা কবেকার কথা? বুধবার তো সর্বনাশটা হলো, এটা তার একদিন, না, একদিন নয়, 2 দিন আগের ব্যাপার। অর্থাৎ সোমবার চাবিটা হারিয়েছিল? হ্যাঁ বাবু, ওই কাল সোমবারের আগের সোমবার। তবে ওই যে বললুম, খানিক বাদে আবার পেয়েও গিয়েছিল। কোথায় হারিয়েছিল? ওই ঠাকুর ঘরের মধ্যে। আর পেল কোথায়? ওই সেইখানেই। হোম করবার জন্য নরম মাটির দরকার হয় তো। বালি হলেও অবশ্যই চলে, তবে এখানে আর নীতি বালি কোথায় পাওয়া যাবে। তাই ওই মেজের ওপর নরম মাটির বেদি মতন করে তার ওপর ইট সাজিয়ে হোমের আগুন জ্বালতে হয়, নইলে ওই মেঝের শানটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো ঠাকুরঘরের মেঝেতে একতাল নরম মাটি রাখা ছিল, খুঁজতে খুঁজতে দেখা গেল যে সেই মাটির ওপরেই চাবিটা পড়ে রয়েছে। ব্যাস ব্যাস, আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই, এবার তুমি যেতে পারো। রামদাস ঘর থেকে বেরিয়ে গেল। ভাদুরী মশাই একগাল হেসে বললেন, জট অন্তত একটুখানি খুলে গেল। এতক্ষণ তো শুধুই সন্দেহ করছিলুম কিরণবাবু, এবারে নিশ্চিত হয়ে বলি, তালাটা ভাঙা হয়নি। যে ঢুকেছিল সে চাবি দিয়ে তালা খুলেই ঢুকেছিল। কিন্তু সে কে, তা কি করে বলবো? তবে আপনি যাকে সন্দেহ করছেন সেই বউটি বোধহয় নয়। গাঁয়ের এক চাষি বাড়ির বউয়ের মাথায় কি আর এত প্যাঁচ খেলবে? ও হ্যাঁ, রঙ্গনাথ তো এসেছিলেন, কিন্তু কই, আপনি তো তাকে কিছু জিজ্ঞেস করলেন না। ভুলে গিয়েছিলুম। তার জন্যে আক্ষেপ করবেন না, মাঝে মাঝে এমন 1-8টা কথা ভুলে যাওয়াই ভালো। এ কথা বলছেন কেন? এই জন্যেই বলছি যে চাষি বাড়ির বউটিকে রঙ্গনাথ যা বলেছেন তার ব্যাখ্যা শুনলে আপনার পিলে চমকে যেত। বুঝতে পারলাম ভাদুরী মশাই এখন আর কিছুই বলবেন না, স্রেফ হেঁয়ালির ভাষায় কথা চালিয়ে যাবেন। তাহলে বরং একটু ঘুমিয়ে নেওয়াই ভালো। কিন্তু ঘুমোনো গেল না। চেয়ার ছেড়ে বিছানার দিকে এগোবার উপক্রম করতে না করতেই সত্যপ্রকাশ ঘরে ঢুকে বললেন, হ্যাঁ বেটু, দেরি হয়ে গেল। রঙ্গনাথ বাবু এসেছিলেন তো? তা এসেছিলেন। আচ্ছা, ওকে যা বলবার সব বলে দিয়েছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। ছোট কাকার ওপর অন্তত এখনই কোনো হামলা হবে না। ও হ্যাঁ, জগদীশকে যা ইনস্ট্রাকশন দেওয়ার তা আশা করি দিয়েছেন? তা দিয়েছি। ভাদুরী মশাই বললেন, কিন্তু লোকটা নির্ভরযোগ্য তো? হ্যাঁ, একেবারে 100%। রঙ্গিলার ওপর হামলা হলে আটকাতে পারবে? ওকে তো আপনি ছুরি চালাতে দেখেননি বলেই প্রশ্নটা করছেন। অন্ধকারে ওর তাক কখনো ফসকায় না। জগদীশ যে খুনের আসামি সেটা আপনাদের বলেছি? বলেছেন, কিন্তু কেন খুন করেছিল সেটা বোধহয় বলিনি। আসলে খুনটা না করলে ও নিজেই সেদিন খতম হয়ে যেত। রাত্রির বেলায় ওই ভাটিখানা থেকে একটা অন্ধকার পথ দিয়ে বাড়ি ফিরছিল, সেই সময় ওর ওপরে হামলা হয়। লাঠি চালিয়েছিল, তবে লাঠিটা ওর মাথায় পড়েনি, ওই কাঁধ ঘেঁষে বেরিয়ে যায়। ব্যাস, অন্ধকারের মধ্যেই ছুরি চালিয়ে দেয় জগদীশ। চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন ছুটে আসে, আর এসে টর্চ ফেলে যা দেখতে পায়
তাতে তাদের চক্ষু স্থির। কুলিবস্তির রাজদেও কুর্মি রাস্তার ওপরে চিত হয়ে পড়ে আছে, আর তার গলার মধ্যে পুরোপুরি একটা ছুরির ফলা ঢুকে রয়েছে। আমি বললুম, বটে? সত্যপ্রকাশ বললেন, তবে আর বলছি কি, তবে কিনা স্রেফ ওই ছুরিটার জন্যেই যে জগদীশ ধরা পড়ে গেল। ফাঁসি হয়ে যেত, কিন্তু আমি ভালো লয়ারের ব্যবস্থা করেছিলাম তো। তিনি প্রমাণ করে ছাড়লেন যে ছুরিটা চালানো হয়েছিল ইন সেলফ ডিফেন্স। লাঠির বাড়ি লেগে ভাগ্যিস ওর কাঁধটা জখম হয়েছিল। তা সেইটাই হয়ে দাঁড়ালো আমাদের লয়ারের তুরুপের তাস। ফলে ফাঁসি আর হলো না, তার বদলে 5 বছরের জেল হলো। তারও কিছুটা মকুব হয়ে গেছিল, এই মাস কয়েক আগে ছাড়া পেয়েছে। আমি বললাম, ওরে বাবা, এই যে ভয়ানক ব্যাপার। ভয়ানক বলে ভয়ানক, সত্যপ্রকাশ বললেন। তা ছুরি চালাবার ব্যাপারে ওর হাত যশের কথাটা এখানেও তো সবাই জানে, তাই রাত্রিরে ও যদি পাহারায় থাকে তাহলে রঙ্গিলার ঘরের ধারে কাছেও কেউ ঘেঁষবে না। বুঝতে পারছিলুম যে ভদ্রলোক আমাদের একেবারে 16 আনা নিশ্চিত করতে চাইছেন। হয়তো সেই কারণেই কথাবার্তাও বলছেন একটু বেশি মাত্রায় সপ্রতিভ ভঙ্গিতে, কিন্তু তা সত্ত্বেও, কিংবা হয়তো সেই জন্যই, আমার মনে হচ্ছিল যে এই ব্যাপারে সত্যপ্রকাশ নিজেও বিশেষ নিশ্চিন্ত হতে পারছেন না। রঙ্গিলার ওপর যে হামলা হতে পারে, ভাদুরী মশাইয়ের মুখে এই সম্ভাবনার কথাটা শুনে একটু ভয়ও পেয়েছেন হয়তো। ভাদুরী মশাইও সেটা বুঝতে পেরে থাকবেন, সম্ভবত সেই জন্যেই তিনি সত্যপ্রকাশকে বললেন, জগদীশ যখন এতই নির্ভরযোগ্য লোক, তখন আর ভয় কি? যান তাহলে শিলিগুড়িতে গিয়ে কাজটা সেরেই আসুন। সত্যপ্রকাশ বললেন, কি জানেন, শিলিগুড়িতে যে আজই যেতে হবে সেটা আগে বুঝতে পারিনি। যাওয়ার বিশেষ ইচ্ছে আমার নেই, কিন্তু না গেলে ব্যবসার ক্ষতি হবে, এই তো। এমনিতে কোনো ক্ষতি হওয়ার কথা নয় মিস্টার ভাদুরী, সত্যপ্রকাশ অন্যমনস্কভাবে বললেন। ব্যবসার কাজকর্ম যাকে যা বোঝাবার সবই বুঝিয়ে দিয়ে এসেছি। এখন যদি 3-4 দিন শিলিগুড়িতে না যাই তো কোনো অসুবিধা হবে না, ওরা ঠিকই চালিয়ে নিতে পারবে। তাহলে আর যাচ্ছেন কেন? সুবিমল কি বলল শুনলেন না? শুনেছি, একটা ব্যাংক লোনের কথা বলছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই যে নতুন যে হোটেলটার কাজে হাত দিয়েছি, তার জন্য এক্ষুনি অন্তত 1,50,000 টাকা দরকার। অথচ ব্যাংক থেকে এই কাজের জন্য যে লোন পাওয়ার কথা, প্রায় 1 বছর ধরে সেটা আটকে আছে। কেন আটকে আছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। হাত উল্টে সত্যপ্রকাশ বললেন, কাগজপত্র পরিষ্কার, কেউ কোনো অবজেকশন দেয়নি, আর প্ল্যানও তো সেই কবেই পাশ হয়ে গেছে। অ্যান্ড ইয়েট দে আর সিটিং টাইট অন মাই অ্যাপ্লিকেশন। ন্যাশনালাইজড হওয়ার পরে ব্যাংকগুলো না একেবারে গোল্লায় গেছে মশাই। ঘুষ চায়? তা চাইতেই পারে, কাটমানির কারবার তো সর্বত্রই চলে, এখানেই বা চলবে না কেন? আমি তোমাকে 50 লাখ পাইয়ে দিচ্ছি, তার থেকে তুমিও আমাকে 1,000, 5-10 পাইয়ে দাও, এ তো অতি স্বাভাবিক ব্যাপার। 50,000 চেয়ে বসলেও কিছু বলবার নেই। তা সেটা খুলে বলবে তো? তাও তো বলছে না, আবার লোনটাকেও আটকে রেখে দিয়েছে। কেন আটকে রেখেছে আন্দাজ করতে পারছেন কিছু? একেবারেই যে পারছি না তা নয়, সত্যপ্রকাশ বললেন। দমদম এয়ারপোর্টে তো বিপিন বিহারী সেনকে আপনারা দেখেছেন। বিপিন যে শুধু আমার কাস্টমার সেটা তো নয়, আমার বন্ধুও বটে। সে তো বলছে কলকাতার এক অবাঙালি ব্যবসায়ীও শিলিগুড়িতে একটা 3 স্টার হোটেল খুলতে চায়। লোকটা আসলে লোহার কারবারি। এখন সে তার কালো টাকাকে সাদা করার জন্যে অন্যদিকে হাত বাড়াতে চাইছে। তা বিপিনের খবর আমিও যে আরেকটা লাক্সারি হোটেল খুলতে চলেছি এটা তার পছন্দ নয়। লাইন থেকে লোকটা আমাকে হাঁটাতে চায়। তাই আমার ব্যাংকের লোকাল এজেন্টকে ঘুষ খাইয়ে হাত করেছে, যাতে করে আমি লোনটা না পাই। কিন্তু সেটা না পেলে তো আপনি খুবই অসুবিধায় পড়বেন, তাই না? আরে পড়ব কি মশাই, অলরেডি পড়েছি। তেতো গলায় সত্যপ্রকাশ বললেন, নিজের বলতে যেখানে যা কিছু ছিল সবই তো আমি ওর মধ্যে ঢেলে দিয়েছি। ফার্স্ট ফেজের কনস্ট্রাকশনও কমপ্লিট। এখন ব্যাংক যদি এই লোনটা স্যাংশন না করে তাহলে তো ধনপ্রাণে মারা পড়ব। একদিকে যেমন আমার বিস্তর টাকা ওই লোহা আর সিমেন্টের খাঁচার মধ্যে ব্লকড হয়ে রইল, অন্যদিকে তেমনি ক্রেডিটেও তো নেহাত কম কাজ হয়নি। সেকেন্ড ফেজের কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে তার অন্তত 12 আনা পেমেন্ট তো করাই চাই। সেটার ব্যবস্থা না হলে পাওনাদাররা কি করবে জানেন? আমি বললাম, মামলা করবে? সবাই করবে না, আগে যারা আমার সঙ্গে কাজ কারবার করেনি
একমাত্র তাদেরই কেউ কেউ হয়তো করতে পারে। কিন্তু সেটা নিয়ে আমি ভাবছি না। মামলার ফয়সালা তো আর তক্ষুনি হয় না। ফয়সালা হতে বছরের পর বছর কেটে যায়। তার মধ্যে আমি টাকা তোলার একটা ব্যবস্থা নিশ্চয়ই করে ফেলতে পারবো। কিন্তু আমার ভাবনা হচ্ছে লেবার কন্ট্রাক্টর সম্পত লালকে নিয়ে। তাকে আপনারা চেনেন না। সেও সব মামলা মোকদ্দমার ধার ধারে না। কালী পুজোর আগে যদি তার পাওনা না মেটাই তো 3 বাত্তির কাছে গাড়ি আটকে দিয়ে সে আমার মাথাটা ফাটিয়ে দেবে। ফ্লাশ খেলাকে অনেকে 3 বাত্তির খেলা বলে, সেটা জানতুম। কিন্তু এই 3 বাত্তিটা আবার কি ব্যাপার? কথাটা জিজ্ঞেস করতে সত্যপ্রকাশ ক্লিষ্ট হেসে বললেন, বড় রাস্তার একটা মোড়, ওই মোড় ঘুরেই তো কাল শিলিগুড়ি থেকে বেরোলাম। ভাদুরী মশাই কিছু ভাবছিলেন, বললেন, সম্পতলাল সম্পর্কে যা বললেন তাতে লোকটা সম্পর্কে একটু কৌতূহল হচ্ছে। কেমন দেখতে বলুন তো? রংটা টকটকে ফর্সা? হ্যাঁ, কিন্তু একথা জিজ্ঞেস করছেন কেন? লোকটাকে আপনি চেনেন নাকি? প্রশ্নের উত্তর না দিয়ে ভাদুরী মশাই বললেন, ভুরু নেই, কপালে মস্ত জরুল। কে মিলছে? সত্যপ্রকাশ হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ভাদুরী মশাইয়ের দিকে। তারপর বললেন, বুঝতেই পারছি সম্পতলালকে আপনি চেনেন। চিনি বই কি। ভাদুরী মশাই হেসে বললেন, বছর 12 আগে ধানবাদে যে ব্যাংক ডাকাতি হয়, ব্যাংকের তরফে তার তদন্তের ভার আমার ওপরেই পড়েছিল। ব্যাংকের ক্যাশিয়ার খুন হয়েছিলেন। খুন করেছিল মুনীশ্বর। সে অবশ্য ডাকাত দলের লিডার ছিল না। লিডারের নাম ছিল ফকিরা সিং, ওয়ান অফ দ্য মোস্ট নোটোরিয়াস মাফিয়া লিডার্স অফ ধানবাদ। আগে ছিল ওয়াগন ব্রেকার। সেই সঙ্গে রেল কলোনির প্রতিটা দোকান থেকে প্রোটেকশন মানি আদায় করত। হঠাৎ পুলিশ পাহারার কড়াকড়ি হওয়ায় দিন কয়েক একটু চুপচাপ থেকে তারপর একদিন এই ব্যাংকে এসে হানা দেয়। তাও ধরা পড়তো না। ক্যাশিয়ারটি যদি না তার ডাইং ডিক্লারেশনে ফকির আর গ্যাংয়ের একটা লোকের চেহারার একেবারে নিখুঁত ডেসক্রিপশন দিতেন। ডেসক্রিপশন অনুযায়ী লোকটিকে তো ধরা হলো। তারপর সেই হয়ে গেল রাজসাক্ষী। ভাগ্যিস হয়েছিল, নইলে মুনীশ্বরেরও ফাঁসি হতো না, আর ফকিরাকেও 10 বছরের জন্যে ঘানি ঘোরাতে হতো না। সত্যি বলতে কি, লোকটা যদি মুখ না খুলতো গ্যাংয়ের একজনও ধরা পড়তো না। তাহলে সত্যপ্রকাশ বললেন, এসব কথা উঠছে কেন? ভাদুরী মশাই বললেন, এই জন্যেই উঠছে যে ধানবাদের সেই রাজসাক্ষীটিরও গায়ের রং ছিল টকটকে ফর্সা। তারও ভুরু বলতে কিছু ছিল না, আর কপালে ছিল মস্ত জরুল। শুধু তাই নয়, তার নামও ছিল সম্পতলাল। অর্থাৎ কিনা ধানবাদের ওয়াগন ব্রেকার এখন শিলিগুড়িতে এসে মিস্ত্রি মজুর সাপ্লাইয়ের কারবার চালাচ্ছে। আশ্চর্য, লোকটা নিজের নাম পর্যন্ত পাল্টায়নি। সত্যপ্রকাশ বললেন, ওরে বাবা, লোকটা যে দাঙ্গাবাজ সেটা তো আমি জানতাম, কিন্তু ওর এই ইনসিডেন্টটা যে এইরকম তা তো কল্পনাও করিনি। কি ভয়ঙ্কর ব্যাপার। আমি বললাম, আচ্ছা, নামটা পাল্টায়নি কেন বলুন তো? ভাদুরী মশাই বললেন, পাল্টাবার কোনো দরকার আছে বলেই হয়তো মনে করেনি। শিলিগুড়িতে কে আর জানতে যাচ্ছে যে ধানবাদে কি হয়েছিল? আর তাছাড়া সম্পতলালের ভয় তো একমাত্র ফকিরাকে। তা সেই ফকিরারও 10 বছর জেল হয়ে গেল। 10 বছর তো আর নেহাত কম সময় নয়। তার মধ্যে কত কি ওলট পালট হয়ে যায়, কে যায় না? সত্যপ্রকাশ বললেন, হ্যাঁ, তা যায় বটে। ভাদুরী মশাই বললেন, যায়, আবার সব ক্ষেত্রে যে যায় না তাও ঠিক। বিশেষ করে পাল্টে যায় না আন্ডারওয়ার্ল্ডের কয়েকটা নিয়ম কানুন, যা মান্য না করার শাস্তি বড় ভয়ঙ্কর। যাদের সঙ্গে যে ওয়াগন ভেঙেছে, ব্যাংক লুট করেছে, লুটের বখরা নিতেও ছাড়েনি, তাদেরই ধরিয়ে দিয়ে সেই নিয়ম ভেঙেছে সম্পতলাল। শাস্তি তো তাকে পেতেই হবে। কে শাস্তি দেবে? আমি জিজ্ঞেস করলুম। যে দেবে, বছরখানেক আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে। মিস্টার চৌধুরী, সম্পতলাল যে শিলিগুড়িতে রয়েছে ফকিরা তা নিশ্চয়ই জানে না। কিন্তু নাই বা জানলো। আপনি যদি কালী পুজোর আগে সম্পতলালের পাওনা নাও মেটাতে পারেন, তবে তাতেও আপনার ভয় পাওয়ার কিছু নেই। এ কথা বলছেন কেন? ট্রেচারি করে কোনো মাফিয়া কখনো পার পায় না বলেই শুনিয়েছি। ভাদুরী মশাই বললেন,
এখন শুধু একটা কাজই আপনাকে করতে হবে। কি কাজ? যে কাউকে দিয়ে সম্পতলালের কানে শুধু এই কথাটা একবার তুলে দিতে হবে যে ফকিরা সিং নামের একটা লোক শিলিগুড়িতে এসে সম্পতলালের খোঁজ করছে। ব্যাস, তারপর কি হয় দেখুন। সত্যপ্রকাশ তবুও যেন ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। বললেন, তারপর কি হবে? আর কিছু হবে না, স্রেফ ফকিরার হাত থেকে যান বাঁচাবার তাগিদেই সম্পদ অন্তত কিছুদিনের জন্য শিলিগুড়ি থেকে সরে পড়বে। আর তারপর যখন জানতে পারবে যে ফকিরা বলে কেউ শিলিগুড়িতে আসেনি, তখন সে আবার শিলিগুড়িতে ফিরে আসবে। তা আসুক না, আপনি তো ইতিমধ্যে বেশ কিছুটা সময় পেয়ে যাচ্ছেন, তার মধ্যে কি আর ব্যাংক লোনের একটা হিল্লে হয়ে যাবে না? এতক্ষণে সত্যপ্রকাশের মুখে হাসি ছড়িয়ে পড়ল। চেয়ার ছেড়ে উঠে বললেন, বাঁচালেন মশাই, কথাটা আমি আজই সম্পতলালের কানে তুলে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, তাহলে আর দেরি করব না, বেরিয়ে পড়ি। যাওয়ার পথে হাসি মারায় ডাক্তার সরকারকে বলে যাচ্ছি যে বিকালে এখানে এসে প্রথমেই যেন আপনার সঙ্গে দেখা করেন। চলি তাহলে। ভাদুরী মশাই বললেন, শুধু একটা কথা বলে যান, সম্পতলালের মতন লোককে আপনি লেবার কন্ট্রাক্টের কাজটা দিয়েছিলেন কেন? আরে সাধে কি আর দিয়েছি? সত্যপ্রকাশ বললেন, কাজটা তো নিজেই এসে চাইল। মুশকিল কি জানেন, একবার যে কাজ ওই লোকটা চেয়ে বসে, অন্য কোনো লেবার কন্ট্রাক্টর সে কাজ আর ছুঁতেও সাহস পায় না। সত্যপ্রকাশ ঘর থেকে বেরিয়ে গেলেন। সত্যপ্রকাশের গাড়ির শব্দ পাওয়া গেল। বুঝতে পারলাম সুবিমলকে নিয়ে তিনি শিলিগুড়ি রওনা হয়ে গেলেন। ভাদুরী মশাই বললেন, রওনা হওয়ার কথা ছিল 12টায়, সেখানে 2টো বাজলো। শিলিগুড়িতে পৌঁছে ব্যাংকের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। তা নেহাত শুকনো কথায় তো আর চিড়ে ভিজবে না, তাই ভদ্রলোককে হোটেলে নিয়ে এসে যথাসাধ্য খাতির যত্নও করতে হবে নিশ্চয়ই। তার উপরে আবার শিলিগুড়ি পর্যন্ত যখন এসেছেন, ম্যানেজার মশাই তখন কি আর একদিনের জন্যে দার্জিলিং থেকে বেরিয়ে আসতে চাইবেন না? বললাম, তা চাইতেই পারেন, তার জন্যে গাড়ির ব্যবস্থা করে দিতে হবে। সেটা অবশ্য সুবিমলই করে দিতে পারবে, তবে হ্যাঁ, লোনটা যাতে এবারে পাওয়াই যায় তার জন্যে আজ রাত্রিরে যে একটা জব্বর ডিনারের ব্যবস্থা থাকবে সেটাও আমরা ধরে নিতে পারি, ঠিক কিনা? হ্যাঁ, বিলক্ষণ ডিনারের ব্যবস্থা তো থাকবেই। তার হোস্ট হচ্ছেন সত্যপ্রকাশ, সুতরাং ডিনারের পর্ব শেষ না হওয়া পর্যন্ত তার ছুটি নেই। কেমন, ঠিক বলছি তো? 16 আনা বললে কমই বলা হয়, 18 আনাই ঠিক বলছেন। ভালো, তার ডিনার পর্ব শেষ হবে কখন? আরে এসব ডিনার কি আর শুধু চব্যচস্য লজ্জ থাকে ভাদুরী মশাই? হেসে বললুম, 50 লাখ টাকা লোনের ব্যাপার তো, তাই ধরেও নেওয়া যায় যে পেয়েও থাকবে প্রচুর। সুতরাং আমার মুখের কথা কেড়ে নিয়ে ভাদুরী মশাই বললেন, সুতরাং রাত 12টার আগে ডিনার শেষ হওয়ার আশা নেই। আর তা যদি না থাকে তাহলে সত্যপ্রকাশ আজ আর মুকুন্দপুরে ফিরছেন না। তাহলে তাহলে আর কি? কাল রাত্রিরে তো আপনার ঘুম হয়নি, এখন বরং একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করুন। বললাম, আরে ঘুম তো কাল আপনারও হয়নি, তা আপনিও একটু শুয়ে পড়লে পারেন। ভাদুরী মশাই বললেন, দুপুরে আমার ঘুম হয় না। বললাম, আমার হয়, তবে আজ আর হবে না। খাওয়ার পরে 2 চোখের পাতা একটু জুড়ে আসছিল ঠিকই, কিন্তু যেভাবে লোক আসতে শুরু করলো তাতে কি আর ঘুম হয়? প্রথমে এলেন রঙ্গনাথ, তারপরে এলেন সত্যপ্রকাশ, আর রামদাস তো কাজে অকাজে মাঝে মাঝেই আসছে। তার উপর আবার যে সর্দি জ্বর আপনার হয়নি তার ওষুধ দিতে ডাক্তার সরকারও বোধহয় খানিক বাদেই এসে পড়বেন। ভাদুরী মশাই বললেন, ডাক্তার সরকার আসার আগে এই ঘরে সম্ভবত আরও একজন আসবে। কে আসবে? নীরু। দেখা যাক আমার অনুমানটা ঠিক কিনা। নীরুর কথা ভুলেই গিয়েছিলাম। বললাম, আচ্ছা, সত্যপ্রকাশের স্ত্রী কি সত্যি ওর দিদি হতেন নাকি? আমার তো তাই মনে হয়। ভাদুরী মশাই বললেন, আমি অবশ্য মুখ চোখের মিল দেখে আন্দাজে একটা ঢিল ছুঁড়েছিলাম, কিন্তু সেটা বোধহয় ঠিক জায়গাতেই লেগেছে। তার ফলে কি হলো বলতে পারেন? কি হলো? কেসটা আরো জটিল হয়ে দাঁড়ালো। অর্থাৎ
এটা আর নেহাত একটা চুরির ব্যাপার হয়ে আর থাকলো না। যা ছিল শুধুই একটা মূর্তি চুরির ঘটনা, সেটা হঠাৎ করে একেবারে আলাদা একটা ডাইমেনশন পেয়ে যাচ্ছে। আলাদা ডাইমেনশনের কথা পরে হবে, আগে আমি চুরির কথাটাই শুনি। ওটার কিনারা হবে তো নাকি? না হওয়ার কি আছে? ভাদুরী মশাই নির্বিকার ভঙ্গিতে বললেন, চাবির ব্যাপারটা যখন ধরতে পেরেছি তখন ওটার কিনারাও করে ফেলতে পারবো। আচ্ছা, চাবির ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন দেখি। বুঝিয়ে বলবার তো কিছু নেই, ভাদুরী মশাই বললেন। চাবির গায়ে মাটি লেগেছিল, শুকনো কাদা মাটি। সেটা যদি আপনার নজরে পড়তো তাহলে আপনিও ব্যাপারটা বুঝতে পারতেন। এখন কথা হচ্ছে, মাটি এলো কোত্থেকে? আপনার কি মনে হয়? রামদাসের যা মনে হয় আমার তা মনে হয় না। অর্থাৎ? রামদাস কি বলল শুনলেন না? ওর ধারণা সোমবার চাবিটা হারিয়ে গিয়েছিল, তবে কিনা হারানো চাবিটা আবার খানিক বাদেই খুঁজে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? না, মেঝেতে ইট পেতে তার উপর হোমের আগুন জ্বালে তো, তা সেই ইট পাতার জন্যে যে নরম মাটির দরকার হয়, ঠাকুর ঘরের মধ্যে রাখা সেই মাটির ওপর চাবিটা পড়েছিল। এইবারে আমার কথাটা শুনুন। আমার ধারণা চাবিটা হারিয়ে যায়নি, ওটা সরিয়ে ফেলা হয়েছিল। কে সরিয়েছিল? যে কেউ সরিয়ে থাকতে পারে। সারাদিন ধরে তো ঠাকুর ঘরের মধ্যে লোকজন নেহাত কম ঢোকে না, তাদের যে কারোর পক্ষেই কাজটা করা সম্ভব। কিন্তু মজাটা কি জানেন? কি? এমনভাবে ওটা সরানো হয়েছিল যাতে কারোর কোনো সন্দেহ না হয়। আবার জিজ্ঞেস করলাম, কে সরিয়েছিল? ভাদুরী মশাই বললেন, আরে মশাই, সেটাই যদি জানতুম তাহলে আর ভাবনাটাই কি ছিল। এখুনি গিয়ে ঘ্যাঁক করে তার ঘাড়টা কামড়ে ধরতুম। সেই সকাল থেকে ভেবে যাচ্ছি যে কে হতে পারে। আপনিও ভাবতে থাকুন, তবে কিনা কে সরিয়েছিল শুধু এইটুকু ভাবলেই হবে না, কেন সরিয়েছিল, অর্থাৎ মতলবটা কি, আর সেই মতলব কিভাবে হাসিল হওয়া সম্ভব সেটাও আপনাকে ভাবতে হবে। আমার তো ধারণা ওই বউটাই চাবি সরিয়েছিল। তাহলে আবার খানিক বাদেই চাবিটা ওখানে পাওয়া গেল কেন? কি জানি। কি জানি বললে তো হবে না। আসলে ওই যে একটুক্ষণের জন্য চাবিটা সরানো হয়েছিল, তারই মধ্যে চোরের মতলবটা হাসিল হয়ে যায়। অন্তত এইটুকু আমি বুঝতে পেরেছি, কিন্তু সে যে কে সেটা বুঝতে পারছি না। আচ্ছা, বউটাকে সন্দেহ করছেন না কেন? সন্দেহর কোনো কারণ নেই বলেই করছি না, ভাদুরী মশাই বললেন। এই কাজ ওর দ্বারা হয়নি। তা কি করে বুঝলেন? ভাদুরী মশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু উত্তরটা শোনা হলো না। নীরু এসে ঘরে ঢুকলো, হাতে মশলার ডিবে। টিপয়ের ওপর ডিবেটাকে রেখে মুখ না তুলেই বলল, আমার কয়েকটা কথা ছিল। ভাদুরী মশাই বললেন, বেশ তো বলো, কিন্তু দাঁড়িয়ে রইলে কেন? ঘরে তো আর বসবার জায়গার অভাব নেই। ওই তো ওদিকের ওই টেবিলের সামনে একটা চেয়ার রয়েছে, ওটায় বসো, তারপর ধীরে সুস্থে বলো কি বলবে। নীরু বসল না, বলল, এখন নয়, সন্ধ্যের সময় আপনারা কি ঘরে থাকবেন? ভাদুরী মশাই বললেন, থাকবো। মা আর পিসিমা তখন ঘন্টা দেড় দুই ঠাকুর ঘরে বসে জপ করেন, তখন আমার কোনো কাজ থাকে না। যদি বলেন তো তখন আসতে পারি। ভাদুরী মশাই বললেন, বেশ তো, তখনই এসো। নীরু বেরিয়ে গেল। ভাদুরী মশাই বললেন, দেখলেন তো, ঠিকই আন্দাজ করেছিলুম। বলেছিলাম না যে ডাক্তার সরকার আসার আগেই নীরু আসবে? ভুল বলিনি কি, তাই তো? বললাম, হ্যাঁ, ঠিকই বলেছিলেন। তারপর নীরু এসে ঘরে ঢোকার আগে যে আলোচনা হচ্ছিল তার জের টেনে বললাম, দেখা যাচ্ছে একমাত্র ওই চাষি বউটাকেই আপনি সন্দেহ করছেন না, কি ঠিক বলছি তো? পুরোপুরি ঠিক বলছেন না। তার মানে আরো দু চারজনকে সন্দেহ করছেন না, কেমন? আরো দু চারজনকে নয়, আরো একজনকে। তা সেই ভাগ্যবানটিকে যাকে সন্দেহ করছেন না? তাকে হঠাৎ ভাগ্যবান ভাবছেন কেন? ভাগ্যবতীও তো হতে পারেন। একটু যেন অন্যমনস্ক হয়ে পড়লেন ভাদুরী মশাই। তারপর হঠাৎ একটা নিঃশ্বাস ফেলে বললেন, দেখুন, ঘটনা ঘটবার সময় মুকুন্দপুরে যারা ছিল না, এক হিসেবে তাদের কাউকেই আমার সন্দেহ করা উচিত নয়। কিন্তু তবু যে সন্দেহ করছি তার কারণ
ঘটনাস্থলে উপস্থিত না থেকেও তারা দূর থেকে কলকাঠি নাড়তে পারে, মানে নিজের হাতে চুরি না করে অন্যকে দিয়ে করিয়ে থাকতে পারে এই কাজটা। সেটা কি খুবই অসম্ভব ব্যাপার? কি অমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? ভাদুরী মাসের কথা শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। বললাম, এই ব্যাপার কি বলুন তো? আপনি কি সত্যপ্রকাশকেও সন্দেহ করছেন নাকি? কেন করব না? ভদ্রলোক যদি সত্যি কথা বলে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু তিনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? এমন তো হতেই পারে যে মঙ্গলবার রাত্রিরে, তা ধরুন 11টা-12টা পর্যন্ত তিনি শিলিগুড়িতে ছিলেন, তারপর গাড়ি হাঁকিয়ে মুকুন্দপুরে চলে এসেছিলেন। নিজে হয়তো তিনি মন্দিরে ঢোকেননি, কিন্তু যে লোক ঢুকেছিল সেটা তারই লোক। মনসা মূর্তি চুরি করে সে সত্যবাবুর গাড়িতে সেটা পৌঁছে দেয়। তারপর সত্যবাবু ফের গাড়ি হাঁকিয়ে শিলিগুড়িতে চলে আসেন। কে, এটা কি হতে পারে না? আমার মন কিছুতেই ভাদুরী মশাইয়ের কথায় সায় দিচ্ছিল না। বললাম, কিন্তু মূর্তিটা তিনি চুরি করবেন কেন? বাহারে, ভাদুরী মশাই বললেন, সত্যপ্রকাশের টাকার দরকার নেই। শুনলেনই তো যে তিনি একটা লাক্সারি হোটেল খুলতে চান। সেই দ্বিতীয় হোটেলের পেছনে তিনি অলরেডি বিস্তর টাকা ঢেলে বসে আছেন। অথচ কাজটা শেষ করানোর জন্যে ব্যাংক থেকে যে লোন পাওয়াটা দরকার সেটা পাচ্ছেন না। অর্থাৎ কিনা টাকার দরকার তারও প্রচুর আছে। তা তার জন্য তিনি নিজের জিনিস চুরি করবেন? কেন করবেন না? বিশানগড়ের দেওয়ানের কথা ভাবুন। অর্থলোভে নিজেদের হিরে কি তিনি নিজেই চুরি করেননি? হ্যাঁ, সেখানে তো ইন্স্যুরেন্স কোম্পানিকে ধোঁকা দিয়ে ক্ষতিপূরণ পাওয়ার একটা লোভ ছিল। এখানেও তেমনি বিদেশিদের কাছে মূর্তি বেচে টাকা পাওয়ার লোভ থাকতে পারে। মূর্তিটার ইতিহাস তো শুনলেন, ফটোও দেখলেন। এমন একটা জিনিস পাওয়ার জন্যে 50 লাখ টাকা দেওয়ার মতন বিদেশি ধনকুবেরের কোনো অভাব নেই মশাই। আর তাদের দালাল হয়ে যারা কাজ করে তাদের সংখ্যাও তো বাড়ছে বই কমছে না। বলতে গেলে এখন গোটা দেশ জুড়েই তাদের জাল পাতা। তাহলে কি আপনার ধারণা সত্যপ্রকাশই চোর? অমন কথা কিন্তু আমি একবারও বলিনি। ভাদুরী মশাই হেসে বললেন, আমি যেমন কাউকে সাধু বলছি না, তেমনি আবার কাউকে চোরও বলছি না। আমি শুধু আমার সন্দেহের কথাটাই বলছি। তবে হ্যাঁ, যাদের সম্পর্কে আমার সন্দেহ তাদের মধ্যে সত্যপ্রকাশও আছেন বই কি। আমার মুখ দিয়ে যেন কথাই সরছিল না। ভাদুরী মশাইও চুপ করে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, দেখুন কিরণবাবু, একটা কথা তাহলে খুলেই বলি। লেবার কন্ট্রাক্টর হিসেবেই হোক আর যে হিসেবেই হোক, সম্পতলালের সঙ্গে সত্যপ্রকাশের যোগাযোগটা আমার খুব একটা ভালো ঠেকছে না। লোকটাকে আমি চিনি, একটা হাড়বজ্জাত লোক। ফকিরার কথা তো বলেছি, তার গ্যাংয়ের লোকেরা শুধুই যে ওয়াগন ভাঙত তা তো নয়, ড্রাগসও পাচার করত। কখনো কোনো মূর্তি টুর্তি পাচার করেছে বলে অবশ্য শুনিনি, তবে কিনা করতে কতক্ষণ। বিশেষ করে নেপালের বর্ডার যখন শিলিগুড়ি থেকে কাছেই। না মশাই, এই সত্যবাবুর সঙ্গে সম্পতলালের কোনো যোগাযোগ না থাকলেই আমি অন্তত খুব খুশি হতাম। একটা মোটর সাইকেলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আওয়াজটা ক্রমেই উঁচু থেকে আরও উঁচু পর্দায় উঠতে উঠতে তারপর আমাদের ঘরের পূব দিকের দরজার বাইরে এসে থেমে গেল। খানিক বাদেই টোকা পড়ল দরজায়। দরজা খুলে যাকে দেখলাম তাকে আগে কখনো দেখিনি, তবে হাতের ব্যাগটা দেখে আন্দাজ করলাম যে ইনি ডাক্তার সরকার। ভদ্রলোকের বয়স 60-65 হবে। মাথায় মস্ত টাক, কানের পাশে কিছু চুল রয়েছে বটে, কিন্তু তাও প্রায় না থাকারই মতন। চোখে সোনালি ফ্রেমের চশমা, পরনে ঢোলা ট্রাউজার্স আর মোটা কাপড়ের হাওয়াই শার্ট। শার্টের পকেটে গোটাচারেক কলম। মুখ দেখে মনে হয় কোনো কুট কাপড়টো নেই, দিল দরিয়া হাসি খুশি মানুষ। পেছনেই দাঁড়িয়ে আছে রামদাস। ভদ্রলোক তাকে বললেন, তুমি গিয়ে আয়াকে সব রেডি করতে বলো। আমি আগে মিস্টার ভাদুরীকে দেখি, তারপর তোমার নাতনির ব্যান্ডেজটা পাল্টে দেব। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আসতে পারি? আমি বললাম, আসুন আসুন। ভাদুরী মশাই বললেন, বসুন ডাক্তার সরকার, আমার অসুখের কথা তো সত্যপ্রকাশ বাবুর কাছেই শুনেছেন। হ্যাঁ, শুনেছি যে আপনার কিছুই হয়নি,
তবু নাকি আপনাকে খুব ভালো করে দেখে আমাকে ওষুধ দিতে হবে। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? বলছি, কিন্তু ডাক্তারবাবু তার আগে বরং আর একটা কথা বলি। বেশ, তো বলুন। সবাইকে কি অবিশ্বাস করা চলে? তাহলে আর কাজ করব কাকে নিয়ে? অন্তত এক আধজনকে তো বিশ্বাস করা চাই, ঠিক কিনা? ডাক্তার সরকারকে তার চিকিৎসক জীবনে সম্ভবত আর কখনো এমন কোনো প্রশ্নের উত্তর দিতে হয়নি। মনে হলো ভদ্রলোক একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেছেন। ভাদুরী মশাইয়ের দিকে ফ্যালফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে থেকে বিহ্বল গলায় বললেন, "এ, মানে আমি তো বুঝে উঠতে পারছি না যে..." ভাদুরী মশাই হাসতে হাসতে বললেন, ঠিক আছে, অত শত আপনাকে বুঝতে হবে না। শুধু বলুন যে আপনাকে আমি বিশ্বাস করতে পারি কি না, ব্যাস। হ্যাঁ, 100 বার পারেন, 1000 বার পারেন। আরে বিশ্বাস তো আমাকে করতেই হবে। আপনি হচ্ছেন রুগী আর আমি হচ্ছি ডাক্তার। আমাকে বিশ্বাস না করে আপনার উপায় কি? কিন্তু এ কথা উঠছে কেন? উঠছে এই জন্যে যে আপনাকে আমি বিশ্বাস করে কয়েকটা কথা বলবো। না না, রোগের কথা নয়। সত্যপ্রকাশ তো আপনাকে বলেই দিয়েছেন যে আমার কিছু হয়নি। আমার কথা অন্য ব্যাপারে, যার আঁচ সত্যপ্রকাশ আপনাকে হয়তো দিয়ে থাকতে পারেন। কই না, আর তো কিছু আমাকে তিনি বলেননি। শুধু বললেন যে আপনারা ইনভেস্টিগেশনে এসেছেন। আর হ্যাঁ, যদিও আপনার জর্জারি কিছু হয়নি, তবু আজ এই বাড়িতে এসে প্রথমেই যেন এই ঘরে ঢুকে আপনার শরীরটা খুব ভালো করে পরীক্ষা করি। কিন্তু কি যে ব্যাপার কিছুই তো মশাই বুঝতে পারছি না। আচ্ছা, একটু খুলে বলুন তো। বলছি, একটা ব্যাপারে আমি আপনার সাহায্য চাই। কি ব্যাপার? রঙ্গিলার ব্যাপার। আচ্ছা ডাক্তারবাবু, ওর অবস্থাটা এখন ঠিক কেমন? হ্যাঁ, আগের থেকে অনেক ভালো, তবে আজ তো এখনো দেখিনি। কাল যা দেখেছিলাম তাতে বলতে পারি যে প্রাণের আশঙ্কাটা আর নেই। হ্যাঁ, কাউকে অবশ্য চিনতে পারছে না, কথাও বলতে পারছে না, তবে আমার মনে হয় দ্য ওয়ার্স্ট ইজ ওভার। 2-1 দিনের মধ্যেই সবাইকে চিনতে পারবে, কথাও বলতে পারবে। ঠিক এই কথাটাই কাউকে আপনার বলা চলবে না ডাক্তারবাবু। ভাদুরী মশাই অনুনয়ের গলায় ডাক্তার সরকারকে বললেন, অন্তত আজ কিছুতেই বলা চলবে না। ডাক্তার সরকার অবাক হয়ে বললেন, সে কি, কেন? এই জন্যেই বলা চলবে না যে রঙ্গিলার বিপদ তাতে বাড়বে। আপনি সহজ কথাটা ভুলে যাচ্ছেন কেন যে একমাত্র রঙ্গিলাই চোরকে দেখেছিল। ভালো হয়ে উঠলে একমাত্র রঙ্গিলাই তাকে শনাক্ত করতে পারবে। আর তাই রঙ্গিলা যে শিগগিরই ভালো হয়ে যেতে পারে, এই কথাটা যদি চাউর হয়ে যায়, তাহলে রঙ্গিলাকে সেই ভালো হয়ে উঠতে দেবে না। ভালো হয়ে উঠবার আগেই রঙ্গিলাকে সে খতম করে দেওয়ার চেষ্টা করবে। বলেন কি? একটুও বাড়িয়ে বলছি না ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমাদের প্রফেশনের দিক থেকে একটু আনএথিক্যাল ঠিকই, কিন্তু আপনি যা বললেন তাতে মনে হচ্ছে সত্যি কথাটা আপাতত বোধহয় না বলাই ভালো। আফটার অল রোগীর ভালো মন্দটাই তো প্রথমে ভেবে দেখা দরকার। আচ্ছা নিন, আপনি এবারে একটু শুয়ে পড়ুন দেখি, আপনার প্রেশারটা একবার দেখব। ডাক্তারবাবু প্রেশার দেখলেন, টেম্পারেচার নিলেন, বুকে আর পিঠে স্টেথোস্কোপ বসিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনলেন। জিভ বার করতে বললেন, চোখের পাতা টেনে দেখলেন, অর্থাৎ যা যা করা দরকার সবই করলেন। তারপর হেসে বললেন, সবই নর্মাল, তবে কিনা আপনি যখন অসুখের ভান করে পড়ে আছেন তখন গোটা কয়েক ট্যাবলেট দিয়ে যাচ্ছি। খাবার দরকার নেই, তবে খেলেও কিছু ক্ষতি হবে না, ভিটামিন ট্যাবলেট। ব্যাগ খুলে একটা শিশি থেকে গোটা 4 ট্যাবলেট বার করে নিলেন ডাক্তার সরকার। তারপর একখণ্ড কাগজে সেগুলোকে মুড়ে নিয়ে ভাদুরী মশাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বেশ উঁচু গলায় বললেন, নিয়ম করে খাবেন কিন্তু মশাই। একটু জ্বর হয়েছে, তবে ভয়ের কিছু নেই, কাল সকালেই টেম্পারেচার 97-এ নেমে যাবে। ডাক্তার সরকার উঠে পড়লেন। ভাদুরী মশাই ওঠার উপক্রম করছিলেন। আমি বললাম, থাক থাক, আপনি আর উঠবেন না, আমি বরং ডাক্তারবাবুকে এগিয়ে দিচ্ছি। উঠোন পেরিয়ে আমরা রঙ্গিলাদের ঘরের দরজায় গিয়ে উঠলাম। এটা যে বাইরের উঠোনের পূব দিকের ঘর সে কথা তো আগেই বলেছি। একতলা ঘরগুলো সব একই রকমের। এই ঘরটাও সামনের টানা বারান্দা, তাতে কাঠের রেলিং বসানো।
ঘরের ভেতরটা দেখলাম পার্টিশন করা, কাঠের পার্টিশন। তার একধারে এক একটা পাল্লার সরু দরজা। ওই দরজা দিয়ে পার্টিশনের এদিক থেকে ওদিকে যাওয়া আসা করতে হয়। ঘরটাকে একেবারে সমান মাপে দুভাগ করা হয়নি। পার্টিশনের দক্ষিণ দিকের ভাগটা একটু ছোট, সেই দিকটায় সরু একটা তক্তাপোষ পাতা, তার উল্টো দিকে একটা ইজি চেয়ার। ঘরের এক কোণে রয়েছে একটা মিট সেফ, তার উপর গোটা কয়েক ওষুধের শিশি, কয়েক পাতা ট্যাবলেট আর ক্যাপসুল, তাছাড়া 2 বান্ডিল ব্যান্ডেজ আর লিউকোপ্লাস্ট। তক্তপোষে যে মেয়েটি শুয়ে আছে সেই যে রঙ্গিলা, সেটা বুঝে নেওয়া গেল। মেয়েটির গায়ের রং একেবারে কুচকুচে কালো, তার উপর ভীষণ রোগা, সম্ভবত অসুস্থ বলেই আরো রোগা দেখাচ্ছে। মাথা আর কপাল জুড়ে ব্যান্ডেজ বাঁধা, বলতে গেলে বিছানার সঙ্গে একেবারে মিশে রয়েছে মেয়েটা। চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো অভিব্যক্তির চিহ্ন মাত্র দেখা গেল না। শূন্য ভাবলেশহীন চোখে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। আমরা গিয়ে ঘরে ঢোকবার পরেও চোখ ফেরালো না, সিলিংয়ের দিকেই তাকিয়ে রইল। নার্স কাম আয়াটি মাঝবয়সী, শিলিগুড়ির এক নার্সিং হোমে কাজ করে। দুর্ঘটনার খবর পেয়ে সত্যপ্রকাশই একে সঙ্গে নিয়ে শিলিগুড়ি থেকে মুকুন্দপুরে চলে এসেছিলেন। ডাক্তারবাবু যে এসেছেন এই খবরটা পেয়েই সে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। জিজ্ঞাসু চোখে ডাক্তার সরকার তার দিকে তাকাতেই সে বলল, কাল রাত্রিরে আবার জ্বর এসেছিল। টেম্পারেচার নিয়েছিলে? আগে হ্যাঁ। কত? 102.4। সকালেই অবশ্য ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। এখন কত? 97.5। ঠিক আছে, কাল তো ক্যাপসুলটা পড়েনি, ওটা আবার আজ থেকে দাও। আর আজ রাত্রে একটা, কাল দুবেলা দুটো, যেমন আগে দিচ্ছিলে। জল গরম করেছো? আগে হ্যাঁ, আপনি এসেছেন শুনেই গরম করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, জলটা তাহলে গামলায় ঢেলে দাও। গামলায় গরম জল ঢালা হলো। ডাক্তার সরকার তাতে খানিকটা ডেটল ঢাললেন। তারপর আয়াকে বললেন, নাও এবারে ব্যান্ডেজটা খোলো, তারপর গরম জলে তুলো ভিজিয়ে ওই ইনজুরির জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দাও। ব্যান্ডেজটা আজ আবার নতুন করে বেঁধে দিয়ে যাব। ড্রেসিংয়ের কাজ শেষ হতে প্রায় 30-40 মিনিট লাগলো। লক্ষ্য করলাম যে ক্ষতস্থানগুলো এখনো পুরোপুরি শুকোয়নি, অন্তত 2-1টা জায়গা থেকে অল্প স্বল্প রক্ত চুইয়ে পড়ছে। রঙ্গিলা যে সারাক্ষণই একেবারে স্থির হয়ে শুয়ে আছে, তার দৃষ্টিও যে এক লহমার জন্যেও সে অন্যদিকে ফেরায়নি, সেটাও আমার চোখ এড়ালো না। তবে তার ঠোঁট দুটি একটু একটু করে নড়ছিল। ডাক্তারবাবু সেটা লক্ষ্য করেছেন কিনা কে জানে। কাজ শেষ করে সাবান দিয়ে হাত ধুয়ে ডাক্তার সরকার ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন। তোয়ালে এগিয়ে দিয়ে রামদাস জিজ্ঞেস করলো, কেমন দেখলেন ডাক্তারবাবু? ওই একই রকম। রামদাস কেঁদে ফেলল, বলল, মেয়েটা বাঁচবে তো? কিছুই বলা যাচ্ছে না। ডাক্তার সরকার বললেন, ফের জ্বরটা এসেই তো মুশকিল হলো, দেখি আর 2-1টা দিন। আয়াও ইতিমধ্যে বাইরে চলে এসেছিল। একটু ইতস্তত করে বলল, আমি আর এখানে কাজ করব না ডাক্তারবাবু। কেন? কাল রাত্রিরে কে যেন জানলা দিয়ে ঘরের মধ্যে উঁকি মেরেছিল। বটে। ডাক্তার সরকার বললেন, সেই জন্যে তুমি কাজ ছেড়ে দেবে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার ভয় করছে। রামদাসের দিকে তাকিয়ে ডাক্তার সরকার বললেন, কি ব্যাপার রামদাস? কিছু না ডাক্তারবাবু, মিচিমিচি ভয় পাচ্ছে। পাড়ারই কেউ হয়তো উঁকি মেরেছিল, তা মারুক না, আমি তো রয়েছি, ভয় কিসের? আয়া তবু গোঁ ধরে রইল, সে যাবেই। ডাক্তারবাবু বললেন, তা বেশ, তো যেতে হয় তো যাবে, কিন্তু সত্যপ্রকাশবাবু তো শিলিগুড়ি গেছেন, তাকে ফিরে আসতে দাও। তিনি অন্য কোনো লোক ঠিক করুন, তারপর যেও। হুট বললেই কি আর যাওয়া হয় রে বাবা, 2 দিন সবুর করো। আয়া ফিরে গেল রঙ্গিলার কাছে। মুখ দেখে বোঝা গেল সে খুশি নয়। ডাক্তারবাবু তার মোটর সাইকেলে উঠে বললেন, কাল আবার এই সময় আমি আসবো, হ্যাঁ? তার মধ্যে যদি দরকার হয় তো রামদাসকে দিয়ে আমাকে একটা খবর পাঠাবেন। আরে তুমি কখন এলে? শেষ কথাটা যাকে উদ্দেশ্য করে বলা, এতক্ষণ সে উঠোনের দক্ষিণ দিকের কাচারি ঘরের বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিল। সকালবেলা রামদাসের ঘরের সামনে যাকে দেখেছিলুম, সেই চটকদার চেহারার বউটি। তখন তার সঙ্গে একজন জোয়ান পুরুষ ছিল, এখন সে একা। কুণ্ঠিত ভঙ্গিতে সে ডাক্তারবাবুর সামনে এসে দাঁড়ালো। তারপর চোখ না তুলেই জিজ্ঞেস করল, রঙ্গিলা কেমন আছে? একটু ইতস্তত করে ডাক্তার সরকার বললেন, খুব একটা ভালো নয়, যাও ভেতরে গিয়ে একবার দেখে এসো। কথাটা বলে ডাক্তারবাবু আর দাঁড়ালেন না, মোটর সাইকেলে স্টার্ট দিয়ে বেরিয়ে গেলেন। বউটির কিন্তু ভেতরে ঢোকা হলো না। ঢুকতে যাচ্ছিল, কিন্তু রামদাস এবারেও সেই সকালবেলার মতোই তার মুখের ওপরে দরজা বন্ধ করে দিল।
ঘরে ঢুকতেই ভাদুড়িমশাই জিজ্ঞেস করলেন, রঙ্গিলাকে কেমন দেখলেন? বললুম, ঠিক বোঝা গেল না, কাল রাত্রে নাকি আবার জ্বর এসেছিল। ডাক্তারবাবু কিছু বললেন? বললেন যে অবস্থা খুব একটা ভালো নয়, তবে কিনা ওই রকমের কথাই তো আপনি তাকে বলতে বলেছিলেন। জ্বর যাতে আর না আসে তার জন্য একটা ক্যাপসুল ফের রিপিট করতে বললেন। ভাদুড়িমশাই ভুরু কুঁচকে বললেন, ভাবিয়ে তুলল দেখছি, কে জানে অবস্থা সত্যিই খারাপ কিনা। বললাম, আর সকালে একটা বউ আর একজন জোয়ান পুরুষকে রঙ্গিলাদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, মনে পড়ছে? পড়বে না কেন? কে ওরা? জানি না, তবে বউটি এবেলাও এসেছিল দেখলাম, ঘরে ঢুকতেও গিয়েছিল, কিন্তু রামদাস তাকে ঢুকতে দিল না। ও বেলাও দেয়নি, মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। এ বেলাও তো সেই একই ব্যাপার। শুনে ভাদুড়িমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, চলুন একটু ঘুরে আসা যাক। বললাম, সে কি মশাই, আপনার তো সর্দি জ্বরের ভান করে পড়ে থাকার কথা, বাইরে বেরোলে লোকে সন্দেহ করবে না? সন্দেহ করার কি আছে? সর্দি জ্বরে কি পায়চারি করা নিষেধ নাকি? সন্ধ্যের সময় তো নিরুর আসবার কথা। সন্ধ্যের এখনো অনেক বাকি, সবে তো 4:30 বাজে, 6টার মধ্যে ফিরে এলেই চলবে। চলুন চলুন, আর দেরি করবেন না। পায়জামা আর পাঞ্জাবি পরাই ছিল, তার উপর একটা জাম্পার চড়িয়ে নিচ্ছি, এমন সময় চায়ের ট্রে নিয়ে রামদাস এসে ঘরে ঢুকলো। ভাদুড়িমশাই বললেন, বাহ, চাও এসে গেছে দেখছি। ট্রে থেকে চায়ের কাপ আর বিস্কিটের প্লেট টেবিলে নামিয়ে রেখে রামদাস বলল, আপনারা কি এক্ষুনি বেরোবেন? বললাম, চা না খেয়ে নিশ্চয়ই বেরোবো না। কেন, তোমার কোনো কথা ছিল? মেয়েটার জন্যে বড় চিন্তায় আছে বাবু, বাঁচবে তো? হ্যাঁ, নিশ্চয়ই বাঁচবে। তা শুনলাম কাল রাত্রে নাকি আবার জ্বর এসেছিল, তাতে ভয় পাওয়ার কিছু নেই, ক্যাপসুলটা পড়লে আর জ্বর আসবে না। চায়ে চুমুক দিয়ে ভাদুড়িমশাই বললেন, একটা কথা জিজ্ঞেস করি রামদাস, সকালবেলা একটি বউকে তোমাদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, শুনলাম সে নাকি এবেলাও আবার এসেছিল, তা বউটি কে? রামদাস বলল, একটা বাজে মেয়ে ছেলে। তা এসেছিল কেন? রামদাস এ কথার স্পষ্ট কোনো জবাব না দিয়ে বলল, ও মাঝে মাঝেই আমাদের জ্বালাতে আসে বাবু, হয়তো আপনাদের কাছেও আসবে, ওকে পাত্তা দেবেন না। আমাদের চা খাওয়া হয়ে গিয়েছিল। ট্রের ওপর কাপ আর প্লেট তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রামদাস। ভাদুড়িমশাই বললেন, চলুন বেরিয়ে পড়ি। ফলের বাগানটাকে বাঁয়ে রেখে বাড়ির পূব দিকের রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে দূর থেকে লক্ষ্য করলাম যে সাধু বাবা তার ঘরের বারান্দায় পায়চারি করছেন। তিনিও আমাদের দেখতে পেয়েছিলেন, বারান্দা থেকেই চেঁচিয়ে বললেন, কোথায় যাচ্ছিস? আমিও গলা চড়িয়ে বললাম, এই একটু ঘুরতে বেরিয়েছি। সাধু বাবা হা হা করে হেসে উঠে বললেন, ঘোর ঘোর, এই গোলক ধাঁধার মধ্যে ঘুরে মর। ভাদুড়িমশাই হাঁটতে হাঁটতেই নিচু গলায় বললেন, ইনি তো দেখছি তুই তোকারি ছাড়া কথাই বলেন না। বললাম, হ্যাঁ, সাধু হওয়ার এটাই মস্ত সুবিধে। ভাদুড়িমশাই হেসে বললেন, কথাটা নেহাত মন্দ বলেননি, তবে কিনা সাধু হয়েছেন বলেই ইনি তুই তোকারি করে বেড়াচ্ছেন, নাকি তুই তোকারি করবার সুবিধে হবে বলেই সাধুর ভেকটা ধারণ করেছেন, সেটাই ঠিক বোঝা যাচ্ছে না। উল্টো দিক থেকে একজন লোক আসছিল, আমাদের কাছাকাছি এসে লোকটা একটু থমকে দাঁড়ালো, তারপর দ্রুত পায়ে এগিয়ে গেল চৌধুরীদের বাড়ির দিকে। ভাদুড়িমশাই বললেন, চিনতে পারলেন? বললাম, বিলক্ষণ, সকালবেলায় সেই বউটি যখন রঙ্গিলাদের ঘরের সামনে দাঁড়িয়েছিল, একে তখন তার সঙ্গে দেখেছি। এবেলায় অবশ্য এই লোকটি তার সঙ্গে ছিল না। ভাদুড়িমশাই বললেন, একটু দাঁড়ান তো, ব্যাপারটা বুঝতে হচ্ছে। বলে পথের মধ্যে আমাকে দাঁড় করিয়ে রেখে চৌধুরীদের বাড়ির দিকেই আবার ফিরে গেলেন। একা একা দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছিল। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না। মিনিট 5-এর মধ্যেই ভাদুড়িমশাই ফিরে এলেন, বললেন, চলুন রঙ্গনাথ বাবুর সঙ্গে একবার দেখা করে আসি। বললাম, আচ্ছা, লোকটা গেল কোথায়? চৌধুরীদের বাড়িতে? না, বাড়িতে নয়, বাগানে। তার মানে? তার মানে সে সাধু বাবার আখড়ায় গিয়ে ঢুকলো।
কথা বলতে বলতে আমরা রঙ্গনাথ বাবুর বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। দেখলাম ভদ্রলোক একটা ঝাড়ি হাতে নিয়ে ফুল গাছের ওপর জল ঢালছেন। আমাদের দেখে ঝাড়িটা নামিয়ে রেখে বললেন, কি সৌভাগ্য, আসুন আসুন। বারান্দায় মাদুর পাতাই ছিল। আমাদের সেখানে বসিয়ে রঙ্গনাথ বললেন, গিন্নি এবেলা অনেক সুস্থ, একটু চা করতে বলি। ভাদুরী মশাই বললেন, চা খেয়েই বেরিয়েছি, এখন আর খাবো না, তাছাড়া বেশিক্ষণ বসবও না, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বেশ তো বলুন। আজ সকালে যখন আপনার এখান থেকে চৌধুরীদের বাড়িতে ফিরে যাই, একটি বউ আর একজন জোয়ান মানুষকে তখন রামদাসের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলুম। মনে হলো রামদাস তাদের ওপর বিশেষ খুশি নয়। বউটি এবেলাও এসেছিল, আমি দেখিনি, তবে আমার এই বন্ধুটি দেখেছেন। তা এরই কাছে শুনলাম যে এবেলাও নাকি রামদাস তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। চিন্তিতভাবে রঙ্গনাথ বললেন, আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না। রামদাস তো এমনিতে খুবই শান্ত আর ভদ্র স্বভাবের মানুষ, তাকে তো কারোর সঙ্গে কখনো দুর্ব্যবহার করতে দেখিনি, একটু বুঝিয়ে বলবেন। ভাদুরী মশাই বললেন, সকালবেলায় এই বউটির মুখের ওপরে রামদাসকে আমরা দরজা বন্ধ করে দিতে দেখেছি। এবেলাও নাকি সেই একই ব্যাপার। তা রামদাসকে জিজ্ঞেস করেছিলাম বউটিকে, তা রামদাস বললে কিনা একটা বাজে মেয়ে ছেলে। রঙ্গনাথ বললেন, কিরকম দেখতে বলুন তো। ভাদুরী মশাই হেসে বললেন, প্রশ্নটা আপনি বরং কিরণ বাবুকে করুন, মেয়েদের চেহারার বর্ণনা আমার ঠিক আসে না মশাই, ও কাজটা কিরণ বাবু অনেক ভালো পারেন। আমি বললাম, সুন্দরী নয়, তবে বেশ চটকদার চেহারা। বয়স এই বছর 35 হবে, 1-8 বছর বেশিও হতে পারে। রং ফর্সা, একটু বেশি রকমের ফর্সাই বলতে হবে। বউটির চেহারা যে চটকদার আর বয়স যে বছর 35, এইটা শুনেই রঙ্গনাথ বাবুর ভুরু কুঁচকে গিয়েছিল। রং ফর্সা শুনে বললেন, বটে। তারপর ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, সকালবেলায় তার সঙ্গে যাকে দেখেছিলেন সেই পুরুষটা কি খুব সন্ডা মতন? ভাদুরী মশাই বললেন, ঠিকই বলেছেন, চিনতে পেরেছেন নিশ্চয়ই। রঙ্গনাথ বললেন, ও তো ঝুমড়ি, সহদেব মারা যাওয়ার মাসখানেকের মধ্যেই ঘর ছেড়ে পালিয়েছিল। আমি বললাম, সহদেবটি আবার কে? দেখুন মশাই, রঙ্গনাথ বললেন, মুকুন্দপুরে আমি মাত্র বছর 5 হলো এসেছি। এখানকার সব কথা আমার পক্ষে জানা সম্ভবও নয়, আর জানিও না। তবে গাঁয়ের লোকেরা হরেক ব্যাপার নিয়ে বলা বলি করে, তো তাই কিছু কিছু কথা আমার কানেও পৌঁছে যায়। ওই ঝুমড়ির ব্যাপারটাও ওই রকমই। তা ওর সম্পর্কে যা শুনেছি তাতে বলতে পারি রামদাস কিছু অন্যায় করেনি। সত্যি তো, অতি বাজে মেয়ে ছেলে, তার ওপরে আবার ঘোর বেহায়া, তা নইলে আর ওই মুখ এখানে দেখায় কি করে? রঙ্গনাথবাবু কি যে বলছেন বুঝতে পারছিলাম না। ভাদুরী মশাইয়ের মুখ দেখে মনে হচ্ছিল যে তার অবস্থাও তথৈবচ। তবে রঙ্গনাথ চুপ করতেই তিনি যে প্রশ্নটা করলেন তাতেই বুঝলাম ব্যাপারটা তিনি আজ করতে পেরেছেন। সহদেব নিশ্চয়ই রামদাসের ছেলে, তাই না? একমাত্র ছেলে, টাইফয়েডে মারা যায়। শুনেছি রঙ্গিলার বয়স তখন মাত্র 1 বছর। তা সেই দুধের বাচ্চাকে ফেলে রেখে ঝুমড়ি পালিয়ে গিয়েছিল। অমানুষ আর কাকে বলে? একটুক্ষণ চুপ করে রইলেন রঙ্গনাথ, তারপর বললেন, অবশ্য ঝুমড়ির যা হিস্ট্রি, তাতে বোধহয় মানুষের মতন আচরণ ওর কাছে আশাও করা যায় না। ভাদুরী মশাই বললেন, কী রকম? এই কাছেই একটা চা বাগান রয়েছে, দক্ষিণ বাড়ি টি এস্টেট। মুকুন্দপুরে ঢোকবার পথে হয়তো আপনাদের চোখে পড়ে থাকতেও পারে। বাগানটা ছিল সাহেবদের, আর ম্যানেজারও ছিল সাহেব। ঝুমড়ির মা ওখানে ম্যানেজারের বাড়িতে কাজ করত, আর বাপ ছিল চৌকিদার। লোকে বলে সেই ম্যানেজারেই হচ্ছে ঝুমড়ির আসল বাপ। তা ঝুমড়ির গায়ের রং দেখে তো মনে হয় কথাটা তারা মিথ্যে বলে না। ভাদুরী মশাই বললেন, তারপর? আরে তারপর আর কি, রামদাসের ছেলের সঙ্গে ঝুমড়ির বিয়ে হলো, আর তারপর যা হলো তা তো আগেই বলেছি। বিয়ের বছর 2 বাদে স্বামী মরল, আর মাস 3 মধ্যে ওই দুধের বাচ্চাকে ফেলে রেখে ঝুমড়ি পালিয়ে গেল। কিন্তু আবার বলছি, এসবই আমার শোনা কথা। কার সঙ্গে পালিয়ে গেল তা কেউ বলতে পারে না, কোথায় গিয়েছিল সেসবও বলতে পারে না। তবে গত 5-6 বছর ধরে নাকি হীরালালের সঙ্গে আছে।
ওই সন্ধ্যা মতন লোকটাই বুঝি হীরালাল? আগে হ্যাঁ, রঙ্গনাথ বললেন। হীরালালও ওই দক্ষিণ বাড়ি টি এস্টেটে কাজ করে, কুলির সর্দার। বটে, ওরই সঙ্গে ঝুমরি তাহলে এসেছিল। সেইটাই তো মজার ব্যাপার, রঙ্গনাথ বললেন। ঘর পালানো বউ, তার তো আর শ্বশুর বাড়িতে এসে মুখ দেখাবার কথা নয়, অথচ পালিয়ে যাওয়ার পরেও নাকি ঝুমরি এই গাঁয়ে বার কয়েক এসেছিল। রঙ্গিলা জখম হওয়ার পরে তো প্রায়ই আসছে শুনি। রামদাস তাড়িয়ে দেয়, তবু আসে। আমি বললাম, তা কি আর করবে, মেয়ের টানে আসতেই হবে। রঙ্গনাথ বললেন, তা এতই যদি টান, তা 1 বছরের মেয়েকে ফেলে রেখে পালিয়েছিল কেন? ভাদুরী মশাই ক্লিষ্ট হেসে বললেন, হুম, তা বটে, তা বটে। রঙ্গনাথবাবুর বাড়ি থেকে বেরিয়ে ভাদুরী মশাই বললেন, চাষি বউটিকে রঙ্গনাথ সেই যে কোথায় কি রেখে আসতে বলেছিলেন, তা নিয়ে কিন্তু এবারেও আপনি কিছু জিজ্ঞেস করলেন না। বললাম, ফিরে গিয়ে জিজ্ঞেস করবো নাকি? ভাদুরী মশাই বললেন, থাক, সন্ধে হয়ে আসছে, এখন ফিরে যাওয়াই ভালো। চৌধুরীদের বাড়িতে ফিরে আমাদের ঘরে ঢুকে সদ্য ইজি চেয়ারে গা ঢেলে দিয়েছি, এমন সময় কোথায় যেন শাঁখ বেজে উঠল। খানিক বাদেই পাওয়া গেল ঘণ্টার আওয়াজ। তারও খানিক বাদে নীরু এসে ঘরে ঢুকল। ভাদুরী মশাই বললেন, বসো নীরু, ওই চেয়ারটায় বসো, কেউ দাঁড়িয়ে থাকলে আমার বড় অস্বস্তি হয়। নীরু বসল। ভাদুরী মশাই বললেন, একটু আগে শাঁখ আর ঘণ্টা বাজতে শুনলুম, মনে হলো আওয়াজটা বাইরের উঠোনের দিক থেকে আসছে। নীরু বলল, ঠাকুরমশাই পুজোয় বসেছেন। মার পিসিমা কোথায়? একটু আগে জপ করতে বসলেন, এখন অন্তত ঘণ্টা দেড়েক আমার ডাক পড়বে না, সেই জন্যই কয়েকটা কথা আপনাকে জানাতে এলাম। সত্যি তুমি তাহলে সত্যপ্রকাশ বাবুর স্ত্রীর ছোট বোন? হ্যাঁ, আমি তার ছোট বোন। আমার আসল নাম কিন্তু নীরু নয়, আমার নাম। ভাদুরী মশাই হাত তুলে বললেন, দাঁড়াও দাঁড়াও, দেখা যাক এটাও আমি আঁচ করতে পারি কি না। তোমার আসল নাম সম্ভবত সুহাসিনী, কি ঠিক বলেছি তো? চমকে উঠে নীরু বলল, কি করে জানলেন? এ তো জানার ব্যাপার নয়, আন্দাজ করার ব্যাপার। আন্দাজে একটা ঢিল ছুঁড়লাম, সেটা লেগে গেল। কিন্তু আন্দাজটাই বা করলেন কিভাবে? এ নাম তো এক জামাইবাবু ছাড়া এ বাড়িতে কারোর জানবার কথা নয়। তাহলে ধরে নাও যে তোমার জামাইবাবুরই একটা কথা থেকে এটা আমি আন্দাজ করেছি। ওই মানে হঠাৎ তার মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটা কথা থেকে। ভুরু কুঁচকে গেল নীরুর। বলল, কি কথা? না শুনে ছাড়বে না? বেশ, তাহলে শোনো। মনসার তো অনেক ভালো ভালো নাম আছে, এই যেমন ধরো পদ্মাবতী। মনসামঙ্গলের আরেক নাম যে পদ্মাপুরাণ, সেটা এই জন্যেই। মনসামঙ্গল কার লেখা জানো তো? বিজয়গুপ্ত। মনসা নাকি তাকে স্বপ্নে দেখা দিয়ে এই পুঁথি লিখতে বলেছিলেন। বলেছিলেন, মনে ভয় না করিও, দেখিয়া নাগ জাতি, মহাদেবের কন্যা আমি, নাম পদ্মাবতী। তা সে কথা থাক। আসল কথা হলো, যেমন পদ্মাবতীর মতোই আরো বেশ কিছু সুন্দর নাম আছে মনসা দেবীর, তেমনি আবার একটা বিদঘুটে নামও আছে। সেই নামটা হলো জরৎকারু। কাল রাত্রিরে তোমার জামাইবাবুর কাছে আমি কথায় কথায় এই জরৎকারু নামটা উল্লেখ করেছিলাম। তাতে তিনি কি বললেন জানো? কি বললেন? বললেন, এ যেন যে মেয়ের এক নাম সুহাসিনী, তার অন্য নাম জগদম্বা। হঠাৎ যেন নীরু একেবারে পাথরের মতন স্থির হয়ে গিয়েছে। ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে আছে সে, কিন্তু কোনো কথা বলছে না। আমি বললাম, ব্যাস, আপনি অমনি বুঝে গেলেন যে নীরুর আসল নাম সুহাসিনী? ভাদুরী মশাই বললেন, না বুঝবার কি আছে? আমরা যাকে হঠাৎ মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা ভাবি, সত্যিই তো আর সেগুলো আমাদের
মুখ ফসকে বেরোয় না, তার পেছনেও কাজ করে আমাদের ইচ্ছা। আর সেই জন্যেই আমার মনে হলো যে বিদঘটে নামের বিপরীত কোনো সুন্দর নামের কথা বলতে গিয়ে সত্যপ্রকাশ হঠাৎ সুহাসিনী নামটাই বা বললেন কেন? নিশ্চয়ই এটা এমন কারো নাম যাকে তিনি খুব স্নেহ করেন, ভালোবাসেন। বললাম, আচ্ছা, সুহাসিনী নামটা তো সত্যপ্রকাশের 2 মেয়ের মধ্যে এক মেয়েরও হতে পারত। তাদের তো আর তিনি কম স্নেহ করেন না। তাহলে আপনি তাদের কথা না ভেবে বিশেষ করে নীরুর কথাটাই বা ভাবতে গেলেন কেন? এটা কি আপনার খুব বুদ্ধিমানের মতো কথা হলো কিরণবাবু? ওর বড় মেয়ে, মানে ওই কলকাতায় যার বিয়ে হয়েছে, মালতীদের বাড়ির কাছে ট্রায়াঙ্গুলার পার্কের দক্ষিণে যার শ্বশুর বাড়ি, তার নাম যে সুজাতা তা তো আমি শুনেইছি। বাকি রইল তার বোন। তা সুজাতার বোনের নাম হবে সুগতা কি সুলতা কি সুনন্দা কি ওই রকমেরই 3 অক্ষরের অন্য কোনো নাম? মৃদু গলায় নীরু বলল, সুরূপা। ভাদুরী মশাই আমার দিকে তাকিয়ে বললেন, হলো তো। আর তাছাড়া সুহাসিনী যতই সুন্দর হোক, একটু সেকেলে তো একেবারে একালের মেয়েদের আর ও নাম হয় না। তাহলে ও নাম এ বাড়িতে কার হতে পারে? তখন মনে হলো নীরুর হওয়া কিছু বিচিত্র নয়। কি নীরু, ঠিক বলিনি? নীরু যখন জড়সড় হয়ে বসে আছে, ভাদুরী মশাই তখন এত হালকা গলায় কথা বলছেন কেন, আর হাহা করে হাসছেনই বা কেন, প্রথমটায় আমি তা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। পরে মনে হলো এটা একটা ইচ্ছাকৃত ব্যাপার। আসলে নীরুর সংকোচটা ভাদুরী মশাই ভেঙে দিতে চাইছেন, যাতে কিনা তার অস্বস্তিটা সে কাটিয়ে উঠতে পারে, আর লজ্জা না করে সমস্ত কথা খুলে বলতে পারে। নীরু বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন, জামাইবাবু সত্যি আমাকে খুব স্নেহ করেন। হাসতে হাসতে ভাদুরী মশাই বললেন, যাক, তাহলে নামের ধাঁধাটা মিটল। এখন একটা কথা বলো তো, এ বাড়িতে কি একমাত্র সত্যপ্রকাশই তোমার আসল পরিচয়টা জানেন? আর কেউ জানে না? মুখ তুলে নীরু বলল, রামদাসও জানে, কিন্তু জামাইবাবু নিষেধ করে দিয়েছেন তো, তাই মরে গেলেও সে কাউকে সে কথা বলবে না। মা আর পিসিমা জানেন না কেন? কি করে জানবেন? আমি এসে বাড়িতে ঢোকবার আগে তো তারা আমাকে দেখেননি। সত্যপ্রকাশের শ্বশুর বাড়িতে তারা কখনো যাননি? না, কোনোদিনই যাননি। কেন? এ বাড়ির গিন্নিরা কখনো ছেলে কিংবা মেয়ের শ্বশুর বাড়িতে যান না, মানে যাবার নিয়ম নেই। জামাইবাবুর মা যেমন কখনো ছেলের শ্বশুর বাড়ির চৌকাঠ মারাননি, তেমনি জামাইবাবুর ঠাকুমাও কখনো চৌকাঠ মারাননি পিসিমার শ্বশুর বাড়ির। এই দিদির বড় মেয়ের কথাই ধরুন না, বছর 3 হলো সুজাতার বিয়ে হয়েছে। বিয়েটা আমার দিদি দেখে যেতে পারেনি, তার 2 বছর আগেই সে মারা যায়। কিন্তু যদি বেঁচেও থাকতো, তাহলে কি আর দিদি কখনো সুজাতার বাড়িতে যেত? যেত না? না, কখনোই যেত না। জামাইবাবুর সঙ্গে কলকাতায় গেলে হয় জামাইবাবুর কোনো বন্ধুর বাড়িতে উঠতো, না হলে কোনো হোটেলে, কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে কখনোই নয়। তা তো বুঝলুম, কিন্তু সুহাসিনী নামে সত্যপ্রকাশের যে একটি শ্যালিকা রয়েছে, মা আর পিসিমা অন্তত সেটুকু নিশ্চয়ই জানতেন, তাই না? হ্যাঁ, জানতেন বই কি, কিন্তু আমি যে সেই সুহাসিনী সেটা জানতেন না। তাতেও কিন্তু ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না, একটা খিঁচ থেকেই যাচ্ছে। কেন? কোথায় খিঁচ থাকছে সেটা বুঝতে পারছো না? না? না তো। ঠিক আছে, ভাদুরী মশাই বললেন, বুঝিয়ে বলছি। মার পিসিমা না হয় এ বাড়ির নিয়ম মেনে কখনো সত্যপ্রকাশের শ্বশুর বাড়িতে যাননি, কিন্তু তোমার ব্যাপারটা কি? দিদির শ্বশুর বাড়িতে বোনের আসাটা তো আর কোনো পরিবারেই নিয়ম বিরুদ্ধ ব্যাপার বলে গণ্য হয় না, হয় বলে অন্তত আমি শুনিনি। তা দিদি বেঁচে থাকতে তুমিই বা তাহলে এই বাড়িতে কখনোই আসনি কেন? অনায়াসেই তো আসতে পারতে, 2-4 দিন থেকেও যেতে পারতে, তাই না?
নীরু এবার সরাসরি ভাদুরী মশাইয়ের দিকে তাকালো, বলল, হ্যাঁ তা পারতুম বটে। তাহলে আসনি কেন? এই প্রশ্নের জবাব কি আমাকে দিতেই হবে? মোটেই না, ভাদুরী মশাই বললেন। জবাব তোমাকে দিতেই হবে এমন কথা কি আমি বলেছি? বলিনি। জবাব দিতে তোমার যদি কোনো অসুবিধে থাকে তো দিও না। আমার মনে অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল সত্যিই কিছু অসুবিধা আছে এই মেয়েটির। নিজের থেকে সব বলতে এসেও যে জন্যেও সব কথা আমাদের খুলে বলতে পারছে না। ইজি চেয়ার থেকে আমি উঠে পড়লাম, টেবিল থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাইটা কুড়িয়ে নিয়ে ভাদুরী মশাইকে বললাম, আপনারা বরং কথা বলুন, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। নীরুই আমাকে বাধা দিল, বলল, বসুন, আপনাকে বাইরে যেতে হবে না। সব কথা খুলে বলতে আমার একটু অসুবিধা আছে ঠিকই, কিন্তু সেটা আপনার জন্য নয়। ভাদুরী মশাই বললেন, তাহলে কার জন্য? যার জন্যে তিনি দুপুরে শিলিগুড়ি রওনা হয়ে গেছেন। সত্যপ্রকাশের জন্যে, তাই তো? মৃদু গলায় নীরু বলল, হ্যাঁ, জামাইবাবুর জন্যে। তিনি অবশ্য তার নিজের মান সম্মান নিয়ে খুব একটা চিন্তিত নন। এ ব্যাপারে তার যা কিছু দুর্ভাবনা আমি খুব ভালোই বুঝতে পারি যে সেটা শুধু আমারই জন্য। আমারই মান সম্মানের কথা ভেবে তিনি অনেক ব্যাপারই তার মা আর পিসিমার কাছ থেকে তো বটেই, এমনকি তার ছেলে মেয়েদের কাছ থেকেও গোপন করে রেখেছেন। আমি যে কে তা পর্যন্ত কাউকে কখনো জানাননি। একটুক্ষণের জন্যে নীরু চুপ করে রইল, তারপর মস্ত একটা নিঃশ্বাস ফেলে ম্লান হেসে বলল, হ্যাঁ। অথচ মজা কি জানেন, নিজের মান অপমানের কথা আমি কিন্তু এখন আর ভাবছি না। আমি শুধু ভাবছি যে শিলিগুড়ির যে নরক থেকে উনি আমাকে তুলে নিয়ে এসেছেন, দরকার হয়তো সেই নরকেই আমি আবার ফিরে যাব, তবু আমার জন্যে তার গায়ে যেন কোনো কলঙ্কের দাগ না লাগে। ঘর একেবারে নিস্তব্ধ, কেউই কোনো কথা বলতে পারছিলাম না, না আমি না ভাদুরী মশাই। নীরুর কথা শুনে আমার আরো খারাপ লাগছিল এই ভেবে যে একটা জীবনের এমন কোনো জায়গা আমরা ছুঁয়ে ফেলেছি যে জায়গাটা বড় বেদনার। কে জানে কতদিনের কত অসম্মান, অপমান আর গ্লানির জঞ্জাল সেখানে পুঞ্জীভূত হয়ে রয়েছে। সেই জঞ্জালকে এইভাবে বাইরে টেনে আনবার কি সত্যি কোনো অধিকার আছে আমাদের? ভাদুরী মশাইয়ের উপরে একটু একটু রাগও যে আমার হচ্ছিল না তা নয়। যে কাজে তিনি এসেছেন সেইটা ঠিকমতো করলেই তো সব গোলমাল মিটে যায়। তা না করে ঝোপের এদিকে ওদিকে লাঠি চালিয়ে অনর্থক কেন আবহাওয়াটাকে এইভাবে আরো অস্বস্তিকর করে তুলছেন তিনি? সত্যপ্রকাশের ড্রয়িং রুমের দেওয়ালে তার পরলোকগতা স্ত্রীর ফটো দেখেই তিনি আন্দাজ করেছিলেন যে কাজের লোক বলে নীরুর পরিচয় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আসলে সে ওই ভদ্রমহিলারই ছোট বোন। কিন্তু আন্দাজ করলেই নীরুকে কি সে কথা বলতে হবে, আর বলে এইভাবে তাকে আরো অস্বস্তির মধ্যে ফেলে দিতে হবে? না না, কাজটা ভাদুরী মশাই মোটেই ভালো করেননি। নীরুর কথায় আমার চমক ভাঙল। যার জন্যে আমার এত ভাবনা, সেই জামাইবাবু মানুষটা যে কি সাধাসিধে আর সরল দেখুন। দিদির সঙ্গে আমার মুখের এই যে মিল, এটা কি আর মা আর পিসিমা আর তার ছেলেপুলেদের চোখে পড়েনি? পড়েছে, কিন্তু তারা ভেবেছেন যে এমন মিল তো কত লোকের সঙ্গেই কত লোকের থাকে, এর বেশি কিন্তু আর কিছু ভাবেননি তারা। কিন্তু তারা না ভাবলেও নাম জানা একজন গোয়েন্দা যে ঠিকই এটা নিয়ে ভাববেন, আর শুধু যে ভাববেন না তা নয়, মিলের কারণটাই ধরে ফেলতে পারবেন, এই সহজ কথাটা কিন্তু জামাইবাবু বুঝতে পারেননি। ভাদুরী মশাই বললেন, বুঝতে পারলে তিনি কি করতেন? যে কদিন আমরা এখানে আছি অন্তত সেই কটা দিনের জন্য তোমার দিদির ফটোখানাকে ড্রয়িং রুম থেকে সরিয়ে রাখতেন। নীরু বলল, কি জানি, নাও সরাতে পারতেন। যেরকম লোক হয়তো বলতেন, কি দরকার, বাইরের কেউ যদি বোঝে তো বুঝুক না। ভাদুরী মশাই বললেন, তা তো হলো, কিন্তু অন্য একটা প্রশ্ন তোমাকে করেছিলুম, তার জবাবটা এখনো পাইনি। দিদি বেঁচে থাকতে এ বাড়িতে আমি কখনো আসিনি কেন? এই তো। হ্যাঁ, উপায় ছিল না তাই আসিনি। নীরু আবার মুখ নিচু করলো, তাকে দেখে আমার কষ্ট হচ্ছিল। ভেবেছিলাম ভাদুরী মশাই আর এগোবেন না, তার প্রশ্নে এবার ছেদ টানবেন। ব্যাপারটা শুধুই অস্বস্তিকরই নয়, প্রায় নিষ্ঠুরতার পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে। মনে হচ্ছিল নিতান্ত অসহায় আর দুর্বল একটা প্রাণীকে যেন খাঁচার মধ্যে আটকে ফেলেছেন তিনি।
আর তারপর খাঁচার বাইরে দাঁড়িয়ে চোখা একটা বল্লম দিয়ে ক্রমাগত তাকে খুঁচিয়ে চলেছেন। কিন্তু না, প্রশ্নে ছেদ তিনি টানলেন না। বললেন, উপায় ছিল না কেন? নীরু মুখ তুলল। এবারে তাকে দেখে যেন ধাঁধা লাগলো আমার। মনে হলো যতটা দুর্বল তাকে ভাবছিলাম ঠিক ততটা দুর্বল হয়তো সে নয়। তার চোখে একটু আগে একটা অসহায়তার ছায়া ভাসতে দেখেছিলাম, সেই ছায়াটা হঠাৎই সরে গেছে। ধারালো চোখে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে এসে বলল, তার আভাস যে আপনাদের দিইনি তা তো নয়, কিন্তু আপনার কথা শুনে এখন মনে হচ্ছে যে ওইভাবে বললে হয়তো হবে না, স্পষ্ট করে সমস্তটা আপনাদের বলতে হবে, তাই তো? ভাদুরী মশাই বললেন, কোনো কিছু অস্পষ্ট না রাখাই তো ভালো। ঠিক আছে, সবটাই তাহলে বলবো। প্রথমেই জেনে রাখুন, আমার দিদি আর আমি একই বাবার মেয়ে বটে, তবে একই মায়ের মেয়ে নই। আমি বললাম, এই তার মানে অতি সহজ। আলিপুরদুয়ারের জনার্দন বিশ্বাস তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবার বিয়ে করেছিলেন। দিদি তার প্রথম স্ত্রীর মেয়ে, আর আমি তার দ্বিতীয় স্ত্রীর। দিদি আমার থেকে 10 বছরের বড়। বেঁচে থাকলে তার বয়স এখন 40 হতো। দিদির বিয়ে হয়েছিল 17 বছর বয়সে, আমার তখন 7-এর বেশি বয়স নয়। কিন্তু তখনই আমাকে দেখে সবাই বলতো যে মেয়েটা একেবারে দিদির মতো হয়েছে। ভাদুরী মশাই বললেন, তা তো হয়েইছ, নইলে আর আমি সম্পর্কটা আন্দাজ করলাম কি করে? নীরু বলল, নাও কিন্তু হতে পারতাম। আমরা দু বোন যদি যে যার মায়ের মতন দেখতে হতুম, কিংবা আমাদের যে কোনো একজন তার মায়ের মতো, তাহলেই আর মিলটা থাকতো না। অথচ মজাটা কি জানেন, আমরা কেউই কিন্তু আমাদের মায়ের আদল পেলাম না। আমাদের দুজনের মুখেই স্পষ্ট হয়ে ফুটে উঠল আমাদের বাবার মুখের ছাপ। হ্যাঁ, তফাৎ শুধু একটাই, দিদি ফর্সা আর আমি কালো। আমি বললাম, না না, সে কি, তেমন কালো তো তুমি নও। এতক্ষণে হাসি ফুটল নীরুর মুখে, যেন আমার কথাটা শুনে খুব মজা পেয়েছে। এই রকমের হালকা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কাঠ কয়লার মতো কালো তো আর নই। ওই যাকে কালো মেয়ের বাবা মায়েরা উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাতে চায়, ওই আর কি। তা আমার মাও দেখেছি চিঠিপত্রে কখনো কালো লিখতেন না, লিখতেন আমার মেয়ে উজ্জ্বল শ্যামবর্ণা। ভারী মজার ব্যাপার, তাই না? ভাদুরী মশাই দেখলাম নির্বিকার। বললেন, চিঠি লিখতেন? কিসের চিঠি? কিসের আবার? সেই একই রকম হালকা গলায় নীরু বলল, বিয়ের সম্বন্ধে। বাবা তো আর বেশি দিন বাঁচেননি। দিদির বিয়ের বছর 3 বাদেই তিনি মারা যান। আমার বয়স তখন 10। তার বছর 6-7 বাদেই শুরু হলো আমার বিয়ের চেষ্টা। বাবা বেঁচে নেই, তাই কাগজে ওই যে সব বিয়ের বিজ্ঞাপন বেরোয়, তাই দেখে দেখে মাকেই অগত্যা পাত্রপক্ষের কাছে চিঠি লিখতে হতো। চিঠি পেয়ে তাদের কেউ যে আমাকে দেখতে আসতো না তাও নয়, আসতো, রসগোল্লা খেত, সন্দেশ খেত, কিন্তু পছন্দ করতো না। তা তাদের দোষ দিয়ে লাভ নেই। একে তো মেয়ের গায়ের রং কালো, তার উপর আবার গরিব বিধবার মেয়ে, চট করে কারোর পছন্দ হবেই বা কেন? ভাদুরী মশাই বললেন, এবার দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা তো একটু বুঝে নেওয়া দরকার। নিজেকে তুমি গরিব বিধবার মেয়ে বলছো কেন? সত্যপ্রকাশ বাবুদের অবস্থা তো যদ্দূর বুঝতে পারছি খুবই ভালো। তা তাঁর তো নেহাত গরিব ঘরে বিয়ে হওয়ার কথা নয়, তাহলে? নীরু বলল, এতে এত অবাক হচ্ছেন কেন? রূপকথার রাজপুত্ররা কি কখনো ঘুঁটে কুড়ুনির মেয়েকে বিয়ে করে না? তা নইলে তাদের মহত্বটা প্রকাশ পাবে কি করে? তবে হ্যাঁ, আমার মতন পেতনি হলে চলবে না, কুঁজবরণ কন্যা হওয়া চাই। তার জামাইবাবু যেমন রূপকথার রাজপুত্তুর, আমার দিদিও তেমনি ডাক সাইটে সুন্দরী। যেমন দুধে আলতা রং, তেমনি টানা টানা চোখ, টিকালো নাক, আর তেমনি নিখুঁত মুখের গড়ন। হাতটা হবে নাই বা কেন, বাপ আর মা দুজনেরই যা কিছু ভালো দিদি সবই পেয়েছিল। চোখে তো দেখিনি, তবে সবাইকেই বলতে শুনেছি যে আমার বড় মার রং ছিল নাকি মেম সাহেবদের মতো। তার উপরে দিদির আবার অনেক গুণও ছিল। যেমন? যেমন লেখাপড়ায় ভালো ছিল, তেমনি ছিল রান্নার সেলাই ফোঁড়াইয়ের হাত, আবার তেমনি ছিল গানের গলা। মনটাও ছিল খুব নরম। ঘটকের মুখে নিশ্চয়ই জামাইবাবুর বাবা সবই শুনে থাকবেন। আলিপুরদুয়ারেও তো ব্যবসার কাজে মাঝে মাঝে যেতেন, তাই সেখানকার লোকেদের কাছেও হয়তো শুনে থাকতে পারেন। নইলে আর আমাদের মতন গরিব মানুষের ঘরে তার পায়ের ধুলো পড়বে কেন বলুন? তা মেয়ে দেখে তো তিনি মুগ্ধ। ঠিকুজি মিলে যেতেই আমার বাবাকে বললেন,
আপনাকে কিচ্ছু দিতে হবে না বিশ্বাস মশাই, আপনি শুধু পুরুত ডেকে বিয়ের দিনটা ঠিক করে ফেলুন, খরচাপত্র সব আমারই। আমি আমার মা লক্ষ্মীকে রাজরানীর মতো সাজিয়ে আমাদের ঘরে নিয়ে তুলব। তা তিনি তুলেছিলেনও। একটুক্ষণ চুপ করে রইল নীরু, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, মুশকিল কি জানেন, আমাদের জীবনটা তো সত্যি একটা রূপকথা নয়। সব রকমের দয়া দাক্ষিণ্য আর মহত্বের মধ্যেই শেষ পর্যন্ত তাই একটা কিন্তু থেকে যায়। কিরকম? এই যেরকম হয় আর কি, হাতের মুঠো হয়তো খোলাই থাকে, আর তাই দেখেই আমরা ধন্য ধন্য করতে থাকি। ওদিকে মনের দরজায় যে খিল পড়ে গেছে সেইটা আমরা বুঝতে পারি না। আমার বাবা অবশ্য বুঝেছিলেন। জামাইবাবুর বাবা যেদিন বিয়ের কথা পাকা করে আসেন, আমার বাবা সেদিন মাকে বলেছিলেন, কাজটা ভালো হলো কিনা কে জানে। মা যখন জিজ্ঞেস করলেন যে হঠাৎ এমন কথা তার মনে হচ্ছে কেন, তখন বাবা বলেছিলেন, সম্পর্কটা সমানে সমানে হলেই টেকসই হয়, তা নইলে বড় একটা ধোপে টেকে না। বড় ঘরে যাচ্ছে বটে, কিন্তু মেয়েটা পর হয়ে গেল। মা অবশ্য বাবার কথায় কান দেননি। সৎমা হলে কি হয়, দিদিকে ভীষণ ভালোবাসতেন। তাই মা মরা যে মেয়েটাকে তিনি একদিন কোলে টেনে নিয়েছিলেন, সে যে বড় লোকের বাড়ির বউ হতে চলেছে, মা তো তখন তাতেই দারুণ খুশি। কিন্তু পরে বুঝলেন যে বাবার কথায় কান দিলেই ভালো হতো, তাই তো? কি জানি, তবে বাবা যে ভুল বলেননি বিয়ের পরেই সেটা স্পষ্ট হয়ে গেল। কি হলো জানেন, খুব ঘটা করে আর দয়া দাক্ষিণ্য দেখিয়ে গরিব ঘরের মেয়েটিকে তো চৌধুরী মশাই তার ছেলের বউ করে এ বাড়িতে নিয়ে এলেন, কিন্তু তারপরে আর একটি দিনের জন্যও তাকে তার বাপের বাড়িতে যেতে দিলেন না। আমি বললাম, সে কি? নীরু বলল, আপনারা হয়তো ভাবছেন যে আমি বাড়িয়ে বলছি, কিন্তু বিশ্বাস করুন, আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না। দিদিকেও যেতে দেননি, জামাইবাবুকেও যেতে দেননি, এমনকি অষ্টমঙ্গলাতেও না। সরাসরি জানিয়ে দিলেন যে অষ্টমঙ্গলার নিয়মই নাকি এদের বাড়িতে নেই। ভাদুরী মশাই বললেন, সে কি, তাও আবার হয় নাকি? নীরু বলল, হবে না কেন? যেখানে আপনি সম্পর্ক রাখতে চাইছেন না সেখানে সবই হয়। নিয়ম কি আর নেই? আছে। তা নইলে আর বিয়ের পরে জোর খোলবার জন্য সুজাতা তার বরকে নিয়ে কলকাতায় থেকে এখানে এসেছিল কেন? নিয়ম আছে নিশ্চয়ই, যেমন আমাদের আছে তেমনি এদেরও আছে। কিন্তু আমার বাবা যখন মেয়ে জামাইকে তার ওখানে নিয়ে যাওয়ার জন্য মুকুন্দপুরে এলেন, জামাইবাবুর বাবা তখন স্পষ্ট জানিয়ে দিলেন যে অমন কোনো নিয়মই এদের বাড়িতে নেই। অর্থাৎ তিনি সত্যি সত্যি তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাইছিলেন না। ভাদুরী মশাইয়ের কথা শুনে হেসে উঠল নীরু। বলল, সত্যি সত্যি নয় তো কি মিছি মিছি? তারপরেই হঠাৎ বিষণ্ণ গলায় বলল, বাবা বুঝে গেলেন যে শুধু তার মেয়েটিকে এরা চেয়েছিলেন আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাননি। বুঝে গিয়ে খুব কষ্ট পেয়েছিলেন তিনি, কিন্তু তার তো কিছু করারও ছিল না। কি জানেন, আমার বাবার তো ঠিক মরবার বয়স হয়নি, তবু যে এরপরে আর খুব বেশি দিন তিনি বাঁচেননি, তারও হয়তো এটাই কারণ। বড় লোকের দরজায় এসে ফিরে যাওয়ার এই অপমানটাই তিনি সহ্য করতে পারলেন না। তার সত্য প্রকাশেরও কি তার বাবার কথায় সায় ছিল? সেটা ছিল কি ছিল না তখন সেটা আমরা জানতেও পারিনি, তবে পরে জেনেছি যে ছিল না। কিন্তু সায় না থাকলেই বা জামাইবাবু কি বা করবেন? বলতে গেলে তিনিও তো তখন নেহাতি ছেলে মানুষ, অন্তত নিজের পায়ে দাঁড়াবার মতন ক্ষমতা তার তখনও হয়নি। এই বাড়িতে এসে ঠকবার পরে তাঁরই কাছে শুনেছি যে ব্যাপারটা নিয়ে কষ্ট যে শুধু দিদিরই ছিল তা নয়, তারও ছিল। কিন্তু বাবার অমতে বউকে নিয়ে আলিপুরদুয়ারে যাবেন এমন সাহস তার ছিল না। সত্যপ্রকাশের বাবা ছেলে বউকে যেমন তোমাদের বাড়িতে যেতে দেননি, তেমনি তোমাদেরও কখনো বলেননি যে এখানে এসে কয়েকটা দিন কাটিয়ে যেতে? না, কখনোই বলেননি। কিন্তু বললি কি আর আমরা আসতে পারতুম নাকি? বাবা যেভাবে অপমানিত হয়ে ফিরে গিয়েছিলেন এই বাড়ি থেকে, তারপরে কি আর আসা সম্ভব? আবার একটুক্ষণ চুপ করে রইল নীরু, তারপর বলল, আপনি তো জানতে চাইছিলেন যে দিদি বেঁচে থাকতে এই বাড়িতে আমি কখনো আসিনি কেন। এখন আপনি বলুন, এই অবস্থায় কি কেউ আসতে পারে? আসতে কি আর ইচ্ছে হতো না? হতো, কিন্তু সাহস হতো না।
দিদি তো ভীষণ ভালোবাসতো আমাকে, আর বাসবে নাই বা কেন? আমাদের তো আর কোনো ভাই বোন নেই, শুধু দিদি আর আমি। তাই দিদিকে ছেড়ে থাকতে আমার খুবই কষ্ট হতো। কিন্তু তখন তো কিন্তু বুঝতে পারতাম না, রোজই বাবাকে বলতাম দিদির কাছে নিয়ে চলো, আর বাবা কিছুই বলতেন না, চুপ করে থাকতেন। নীরু উঠে দাঁড়ালো, বলল, আপনারা কি এক্ষুনি আবার বেরোবেন? বাদুড়ি মশাই বললেন, এক্ষুনি নয়, পরে হয়তো একবার রঙ্গিলাদের ওখান থেকে ঘুরে আসবো। নীরু বলল, তাহলে একটু বসুন, আমি মা আর পিসিমাকে দেখে আসি একবার, আর সেই জন্য আপনাদের চাটাও নিয়ে আসছি। এক্ষুনি যেন আবার বেরিয়ে পড়বেন না। চা আর জলখাবার নিয়ে মিনিট 20 বাদেই নীরু ফিরে এলো। ট্রেটা টেবিলের ওপর নামিয়ে রেখে ভাদুরী মশাইকে বলল, জামাইবাবু বলছিলেন আপনার সর্দি জ্বর হয়েছে, চায়ে তাই একটু আদার রস দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিন, জুড়িয়ে গেলে আবার বিচ্ছিরি লাগবে। আমি বললাম, তা আমার তো আর সর্দি টর্দি হয়নি, তাহলে আমি কেন আদা চা খাবো? নীরু বলল, খেয়ে নিন না, খারাপ লাগবে না। ভাদুরী মশাই বললেন, জ্বর তো আমারও হয়নি। নীরু বলল, জানি। কি করে জানলে? জামাইবাবু বলেছেন। জ্বর না হওয়া সত্ত্বেও কেন জ্বরের ভান করছি তাও নিশ্চয়ই বলেছেন। নীরু হাসল, বলল, তাও বলেছেন। তারপর রঙ্গনাথবাবু যে কৌটোটা দিয়ে গিয়েছিলেন সেটার ওপর চোখ পড়তে বলল, ওটা কি? নারকোলের নাড়ু রঙ্গনাথবাবু দিয়েছেন। তাই? মজুমদার মাসিমা চমৎকার নাড়ু করেন। নারকোলের সঙ্গে ক্ষীর, বাদাম গুঁড়ো, এলাচ দানা, কর্পূর, আরও কি সব যেন দেন উনি, দারুণ লাগে। নাড়ু তো আমরাও করি, কিন্তু অত ভালো হয় না। না না, আমি খাবো না, আপনারা খান। নাড়ুর কৌটোটা তুলে নীরুর দিকে এগিয়ে দিয়েছিলাম। খাবে না শুনে সেটা আবার টেবিলে রেখে দিয়ে জিজ্ঞেস করলাম, মা আর পিসিমা এখন কি করছেন? জপ হয়ে গেছে, এখন মনসার পাঁচালি করছেন। ভাদুরী মশাই বললেন, রোজই কি এই সময় ওরা পাঁচালি পড়েন? আগে পড়তেন না, গত বুধবার থেকে রোজ এই সময় পড়ছেন। আসলে ব্যাপার কি জানেন, জামাইবাবু তো বলেই দিয়েছেন যে যতদিন না ওই মূর্তি উদ্ধার হয় পুজোও ততদিন বন্ধ থাকবে। তাই এখন মন্দিরে তো আর পুজো হয় না, শুধু ওই পাঁচালিটাই পড়া হয়। খানিক আগে ওই যে শাঁখের আওয়াজ আর ঘণ্টার শব্দ শুনলুম, ও তাহলে ঠাকুরমশাই কার পুজো করছিলেন? ওই মা মনসারই। তার মানে? নীরু হাসল, বলল, ঠাকুরমশাই ভীতু মানুষ, বলেন মূর্তি থাক আর নাই থাক, পুজো বন্ধ করাটা উচিত হবে না, বন্ধ করলে অমঙ্গল হবে। মন্দিরে অবশ্য যান না, নিজের ঘরেই মা মনসার একখানা পট রয়েছে, তার সামনে বসেই পুজো করেন। সত্যপ্রকাশের নিষেধ সত্ত্বেও করেন? হ্যাঁ, তা করেন বই কি। তবে জামাইবাবু যখন এখানে থাকেন তখন শাঁখও বাজে না আর ঘণ্টার শব্দও শোনা যায় না। ঠাকুরমশাই তখন একেবারে নিঃশব্দেই তার পুজোটা সেরে নেন। আজকে তো দুপুর থেকে জামাইবাবু নেই, তাই শাঁখ বাজাতে, ঘণ্টা নাড়তে ঠাকুরমশাইয়েরও কোনো ভয় নেই। সত্যপ্রকাশের নিষেধ যে উনি মানছেন না, রোজই পুজো হচ্ছে, সেটা তাকে কেউ বলেনি? কেন বলবে? বললেই তো জামাইবাবু রেগে যাবেন। তাকে রাগিয়ে কার কি লাভ বলুন? আর তাছাড়া ঠাকুরমশাই তো আর কারোর কিছুমাত্র ক্ষতি করছেন না। পুজোটা যে তিনি বন্ধ করেননি সেটা তো এই চৌধুরী পরিবারের মঙ্গলের কথা ভেবেই। তা বটে, ভাদুরী মশাই বললেন। কিন্তু নীরু, আমাদের কথাটা ক্রমেই অন্য দিকে চলে যাচ্ছে। চৌধুরী বাড়ির সঙ্গে তোমাদের সম্পর্কের কথা হচ্ছিল। তোমার জামাইবাবু আর দিদিকে এরা বিয়ের পরে আর তোমাদের বাড়িতে পাঠাননি, তোমাদেরও কখনো এখানে আসতে বলেননি, তাই তো? হ্যাঁ। অর্থাৎ দুই পরিবারের মধ্যে সম্পর্ক কি যোগাযোগ বলতে আর কিছুই রইল না, তাই তো? কি করে আর থাকবে বলুন? তা দিদি কোনো চিঠিও কি লিখতেন না তোমাদের? বিয়ের পরে খান দুয়েক চিঠি লিখেছিল, তার উত্তরও আমরা দিয়েছিলাম, কিন্তু তারপরে আর কোনো চিঠি পাইনি। কেন পাওনি কিছু আন্দাজ করতে পারো? হ্যাঁ, আন্দাজটাই করতে পারি, কিন্তু সেটা সত্যি না মিথ্যে সেটা কি করে বলবো? হতে পারে যে আমরা যে চিঠি লিখেছিলাম
তা দিদির হাতে পৌঁছেই দেওয়া হয়নি। আবার এমনও হতে পারে যে দিদি যে চিঠি লিখত ডাকবাক্সে না ফেলে সেগুলো মাঝপথেই এরা ছিঁড়ে ফেলতো। ঠিক করে তো কিছু বোঝবার উপায় নেই। এ বাড়িতে এসে ঢোকবার পরে জামাইবাবুকে এ নিয়ে কিছু জিজ্ঞেস করনি? একদিন করেছিলাম, কিন্তু জামাইবাবু তাতে এমনভাবে তাকিয়ে রইলেন আমার দিকে যে বুঝতেই পারলাম যে গোটা ব্যাপারটা নিয়ে তার একটা চাপা কষ্ট রয়েছে। সেটা বোঝার পর আমি আর কথাটা কখনো তুলিনি। আর তাছাড়া কথাটা তুলতে হলে অন্তত খানিকক্ষণের জন্য তো ওকে একা পাওয়া দরকার, সেটা আর আমি পাচ্ছি কোথায়? ঠিক আছে, ভাদুরী মশাই বললেন, এবারে বলো তারপরে কি হলো? তারপরে আর কি হবে? তারপর আমার বাবা মারা গেলেন। এ তো হলো দিদির বিয়ে 3 বছর পরের কথা। আমার বয়স তখন 10 বছরের বেশি হবে না। বাড়িতে শুধু মা আর আমি। অবস্থাটা একবার বুঝে দেখুন। তা তোমার বাবার শ্রাদ্ধেও কি এরা কেউ যাননি? না, কেউই না। মেয়েকে তো চতুর্থীর কাজ করতে হয়, দিদি সে কাজ এই বাড়িতেই করেছিল। তবে হ্যাঁ, রামদাসদার হাত দিয়ে কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলেন এরা। মা অবশ্য সে টাকা নেয়নি। আলিপুরদুয়ারে তোমাদের কোনো আত্মীয় স্বজনও নেই? না, কেউই না। আসলে আমরা পূব বাংলার লোক। পার্টিশনের সময় মা আর আমাদের 2 বোনকে নিয়ে বাবা এদিকে চলে আসেন। এ হলো 47 সালের কথা। দিদির বয়স তখন 14 আর আমার 4। তোমাদের পরিবারের আর কেউ তখন পূব বাংলা থেকে চলে আসেনি? মানে তোমার কাকা জ্যাঠারা কেউ? তখন আসেননি, তবে বাবার কাছে শুনেছি যে 2-4 বছর বাদে তারা এসেছিলেন। তারা নাকি কেউ মালদায় আছেন, কেউ বালুরঘাটে। হ্যাঁ, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপরে বললেন, তোমাদের অবস্থা তো যদ্দূর বুঝতে পারছি মোটেই ভালো ছিল না। তো চলতো কি করে তোমাদের? ওই গরিবদের যেভাবে চলে। স্কুল থেকে আমাকে ছাড়িয়ে আনা হলো, বাড়িতে সেলাইয়ের কল ছিল একটা। পাড়ার লোকেরা যে ছিট কাপড় দিয়ে যেত, মা তাই দিয়ে ফ্রক, ব্লাউজ আর সায়া বানিয়ে দিতেন। আমার কাজ ছিল মাকে সাহায্য করা। তবে মজুরি তো বিশেষ পাওয়া যেত না। বাড়িটা ছাড়া বাবাও বিশেষ কিছুই রেখে যাননি। ওই কষ্টে সৃষ্টে চালিয়ে নিতে হতো। তারপর আমি বড় হতে লাগলাম। কাগজে বিয়ের বিজ্ঞাপন দেখে মা চিঠি লিখতে লাগলেন। তারপর চিঠি লিখতে লিখতে আর নিজেদের উপসী রেখে পাত্রপক্ষের লোকেদের রসগোল্লা খাওয়াতে খাওয়াতে একদিন তিনিও মারা গেলেন। বাড়িতে তুমি তখন একা? হ্যাঁ, একেবারেই একা। পাড়া প্রতিবেশীরাও কেউ তোমায় আশ্রয় দিলেন না? না, কেউই না। আর দেবেই বা কেন? মা যখন মারা যান তখন আমার বয়স 16-17। ওই বয়সের মেয়েকে কেউ কখনো নিজের বাড়িতে আশ্রয় দেয়? প্রতিটা বাড়িতেই তো উঠতি বয়সের ছেলে রয়েছে। আমি তাদের মাথাগুলোকে চিবিয়ে খাবো এই ভয় কি তাদের ছিল না? ভাদুরী মশাই স্থির চোখে তাকিয়েছিলেন নীরুর দিকে, বললেন, তারপর? তারপর আর কি? তারপর আমাদের বাড়ির জানলায় রাত দুপুরে টোকা পড়তে লাগলো। দিনের বেলাও স্বস্তি ছিল না। রাস্তা দিয়ে যখন হাঁটতাম তখন বুঝতে পারতাম যে পেছন থেকে কয়েক জোড়া চোখ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যারা তাকিয়ে থাকতো তাদের সবাই যে নেহাত ছেলে ছোকরা তাও নয়। তার উপরে আবার বাসদেও এসে জুটে গেল তাদের সঙ্গে। বাসদেও? সে কে? ট্রাক ড্রাইভার। পাড়ায় তখন নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে। সেই সব বাড়ির জন্য শিলিগুড়ি থেকে ট্রাকে করে লোহা, সিমেন্ট, পাথরকুচি এইসব নিয়ে আসতো বাসদেও। কুলিরা যখন তার ট্রাক থেকে মাল নামাতো তখন সেই যে সে আমাদের বাড়ির বারান্দায় এসে বসতো, সহজে আর সেখান থেকে নড়তে চাইতো না। অনেক সময় সে আলিপুরদুয়ারেই রাত কাটাতো। আমাদের বাড়ির সামনে ট্রাক রেখে তার মধ্যেই শুয়ে থাকতো। বিচ্ছিরি বিচ্ছিরি গান গাইত। তাকে সব থেকে বেশি ভয় পেতাম আমি। সন্ধ্যের পর থেকেই ভয়ে একেবারে কাঁটা হয়ে থাকতুম। সাপের ভয়, ভূতের ভয়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ও যেন বেড়ে যেত। সারা রাত আমি 2 চোখের পাতা এক করতে পারতাম না। উফ, মানে সে যে কি ভয় না, তা আমি আপনাদের বোঝাতেই পারবো না। মনে হতো যেদিকে 2 চোখ যায় পালিয়ে যাই। আবার খানিকক্ষণ চুপ করে রইল নীরু, কি যেন ভাবলো। তারপর বলল, এসব কথা শুনতে আপনাদের নিশ্চয়ই খুব খারাপ লাগছে।
আমার খুব খারাপ লাগছিল, কিন্তু ভাদুরী মশাই দেখলাম নির্বিকার। বললেন, কেমন লাগছে সেটা কোনো ব্যাপারই নয়। তোমার যদি মনে হয় যে আমার শোনা দরকার, তাহলে বলো, যা তোমার বলবার আছে সবই আমি শুনব। নীরু বলল, হ্যাঁ, আপনার শোনাটা দরকার। না শুনলে আপনি আমাকে ভুল বুঝবেন, আর জামাইবাবুকেও ভুল বুঝবেন। তা বেশ, তো তাহলে বলো। হ্যাঁ, বলবো, সবটাই বলবো। কোন পর্যন্ত বলেছি যেন? যেদিকে দু চোখ যায় পালিয়ে যেতে ইচ্ছে করতো তোমার। হ্যাঁ, ইচ্ছে করতো। যত রাজ্যের ভয় তো আমাকে পাগল করে তুলেই ছিল, তা একদিন রাত দুপুরে সেই ভয়ের হাত ধরেই আমি পালিয়ে গেলাম। পালিয়ে যে কোথায় যাচ্ছি, কোন ঘাটে না কোন আঘাটে, তাও তখন জানি না। এখানে ওখানে ঠেক খেতে খেতে শেষ পর্যন্ত কোথায় এসে উঠলাম জানেন? শিলিগুড়ির এক বস্তিতে। একটা বাচ্চা হয়েছিল, বাঁচেনি। বাচ্চাটার বাপ মরল তার বছরখানেক বাদে। হঠাৎ একদিন জ্বর নিয়ে বাড়ি ফিরল, আর সেই জ্বর আর সারল না। কি জানেন, বাসদেও লোকটা যে খুব খারাপ ছিল তা নয়। ওই মানে বস্তির আর 5টা মাতাল যতটা খারাপ হয়, তার চেয়ে বেশি কিছু খারাপ ছিল না। একটু বোকা, একটু গোয়ার, একটু রাগী, একটু সন্দেহ বাতিগ্রস্ত বটে। আর হ্যাঁ, আকণ্ঠ মদ গিলে যেদিন বাড়ি ফিরত, সেদিন আর কাণ্ডজ্ঞানের বালাই থাকতো না। তাই বউকে ধরে খুব ঠ্যাঙাতো। তা সে তো মারা গেল। তখন উড়ে এসে জুড়ে বসলো তার এক ভাই। কোত্থেকে যে উড়ে এলো ভগবান জানেন। বাসদেব যখন বেঁচে ছিল, তখন তো তাকে একদিনও এসে তার দাদার খোঁজ খবর করতে দেখিনি। তা বস্তির লোকেরা বলল যে হ্যাঁ, বাসদেবের ওই ভাই বটে। তখন আর কি করি, সাক্ষাৎ দেওর, থাকতে না দিয়ে তার উপায় নেই। কিন্তু বিপদ কি হলো জানেন? থাকতে পেলেই তো লোকে শুতে চায়। তাই দেওরটি দেখলাম একা শুতে খুব আপত্তি। টিপাইয়ের ওপরে জলের জাগ ছিল, কাঁচের গেলাসও ছিল একটা। জাগ থেকে গেলাসে জল ঢাললো নীরু। তারপর গেলাসটা উঁচু করে ঢকঢক করে জলটা খেয়ে নিয়ে গেলাসটা নামিয়ে রেখে আঁচলে মুখ মুছে বলল, আরও শুনবেন? ভাদুরী মশাই বললেন, সত্যপ্রকাশ এসব কথা কিছুই জানতেন না। মা যে মারা গেছেন এই খবর শুনে আলিপুরদুয়ারে এসেছিলেন। নিজের চোখেই দেখে গিয়েছিলেন যে আমি একেবারেই একা হয়ে গেলাম। দিদি তার সঙ্গে চিঠি দিয়ে জানিয়েছিল যে আমি যেন মুকুন্দপুরে চলে আসি। যেমন করেই হোক মুকুন্দপুরে আমাকে যাতে থাকতে দেওয়া হয়, তার জন্য সে তার শ্বশুরকে রাজি করাবে, এটা জানিয়েছিল সে। কিন্তু আমিই রাজি হইনি। কেন? সাপের গায়ে খোঁচা লাগলে যেমন হয়, একেবারে ঠিক সেইভাবে হঠাৎ ফুঁসে উঠল নীরু। বলল, তাও আমাকে বুঝিয়ে বলতে হবে? তাহলে জেনে রাখুন যে গরিবদেরও না মান অপমান বোধ থাকে, রাগ অভিমান থাকে। খেয়ে জানে হয়তো বড়লোকদের চেয়ে একটু বেশিই থাকে। সব কথা আপনি শোনেননি ভাদুরী মশাই। ধুলোপার ব্যাপারটা জানেন তো? বিয়ের দিন কয়েক বাদে মেয়ে জামাইকে একবার নিয়ে আসতে হয়। বাবা যে তারই জন্য মুকুন্দপুরে গিয়েছিলেন সে কথা তো বলেছি। জামাইবাবুর বাবা তখন তাকে কি বলেছিলেন জানেন? বলেছিলেন যে চৌধুরী পরিবারে এসব নিয়ম নেই, তাই তো? না, শুধু তাই নয়, বলেছিলেন যে আলিপুরদুয়ারে গেলে তার ছেলে আর ছেলের বউয়ের থাকা খাওয়ার বড় কষ্ট হবে। বলেছিলেন, বিশ্বাস মশাই, এখানে ওরা যেভাবে রয়েছে সেভাবে তো আপনি ওদের রাখতে পারবেন না, তাহলে নিতে এসেছেন কেন? বলুন তো ভাদুরী মশাই, এর পরেও এখানে আসা আমার পক্ষে সম্ভব ছিল? সত্যপ্রকাশের বাবা যে ও কথা বলেছিলেন তা তুমি জানলে কি করে? বাবাই একদিন দুঃখ করে মাকে সব কথা বলছিলেন, আমি আড়াল থেকে শুনেছি। মায়ের মৃত্যুর পরেও তাই সত্যপ্রকাশের সঙ্গে তুমি এখানে চলে আসতে রাজি হওনি? হ্যাঁ, ঠিক তাই। ওইভাবে অপমানিত হয়ে আমার বাবা একেবারেই ভেঙে পড়েছিলেন। তা নইলে যে আরো কয়েকটা বছর বাঁচতেন তিনি, আমার মায়ের জীবনটাও আর একটু স্বস্তিতে কাটতে পারত, এই কথাটা যেন আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। জামাইবাবুকে আমি সেদিন বসতে পর্যন্ত বলিনি। বলেছিলাম আপনি ফিরে যান, না খেয়ে মরতে হয় তো তাতেও আমি রাজি, কিন্তু মুকুন্দপুরে আমি যাব না। তারপর? তার কিছুদিন বাদেই দিদির শ্বশুরমশাই মারা যান। শুনেছি দিদি নিজেই সেদিন আলিপুরদুয়ারে ছুটে গিয়েছিল, কিন্তু সেখানে আর আমার খোঁজ সে পায়নি। কি করে পাবে বলুন? তার আগেই তো আমি বাসদেবের সঙ্গে ঘর ছেড়েছি। দিদি নাকি ভীষণ কেঁদেছিল সব শুনে, জামাইবাবুকে খুব গালমন্দও করেছিল।
বলেছিল তোমরা বড়লোক হতে পারো কিন্তু মানুষ নও। তোমাদের জন্যই আমার বাবা মরেছেন, মা মরেছেন, এবারে হাসিটাও হারিয়ে গেল। কয়েকটা দিন দিদি নাকি তখন মুখেও কিছু তোলেনি, শুধুই কাঁদত। এসব কথা কার কাছে শুনলে? জামাইবাবুর কাছে। জামাইবাবু নাকি কাগজে কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনও দিয়েছিলেন, কিন্তু বস্তিতে তো আর কাগজ যায় না, তাই আমার আর চোখে পড়েনি। আর চোখে পড়লেই যে তখনই আমি মুকুন্দপুরে চলে আসতে পারতুম তাও তো নয়। এতক্ষণে কথা ফুটলো আমার মুখে। বললাম, তোমার ডাক নাম বুঝি হাসি? হ্যাঁ, সুহাসিনী থেকে হাসি। দিদির ভালো নাম সুভাষিনী, ডাক নাম শুভা। দিদি কিছু ভুল বলেনি। ওদের জীবন থেকে সত্যি তো আমি হারিয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত সেই হারানো মেয়েটার খোঁজ অবশ্য পাওয়া গেল। বললাম, কবে? আজ থেকে 5 বছর আগে। দিদি আর তখন বেঁচে নেই। সুজাতার তখনও বিয়ে হয়নি, আর 2 ছেলে মেয়ে তখন অনেক ছোট। শুনেছি মরার আগে দিদি নাকি জামাইবাবুকে মাথার দিব্যি দিয়ে বলেছিল, আমার বাপের বাড়ির জন্য তো তোমরা কিছু করলে না, অন্তত নিজের ছেলে মেয়ে 3টে কথার ভেবে হাসিকে তুমি খুঁজে বার করো, নইলে এদের কে দেখবে। তা জামাইবাবু আমার খোঁজ কিছুতেই পেতেন না যদি না আমি নিজে থেকেই তাকে একদিন খবর পাঠাতাম। ভাদুরী মশাই বললেন, কোথায় খবর পাঠালে? কেন, শিলিগুড়ির হোটেল ফ্লোরায়। হোটেলটা তো আপনারা দেখেছেন। শুনেছি কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছাবার পরে সেখানেই কাল আপনাদের তোলা হয়েছিল। আমি অবশ্য হোটেলের কথা জানতাম না। বাসদেও কিন্তু সমস্ত খবর রাখত। মাতাল অবস্থায় সেই একদিন আমাকে বলেছিল যে শিলিগুড়ির হংকর বাজারের কাছে জামাইবাবু একটা মস্ত হোটেল খুলেছেন। তা সে মারা যাওয়ার দিন কয়েক বাদেই আমি বস্তির একটা ছেলেকে দিয়ে জামাইবাবুর কাছে আমার খবর পাঠাই। না পাঠিয়ে তখন আর আমার উপায় ছিল না। কেন? তা তো একটু আগেই বললাম। বাসদেবের ভাইটা বড় উৎপাত করছিল। তা চিঠি পেয়েই অবশ্য জামাইবাবু আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য তার এক কর্মচারীকে পাঠিয়ে দেন। সেদিন অবশ্য আমি আসতে পারিনি। ঠিক সেই সময় আমি ঘরে ছিলাম না। টিউবওয়েল থেকে জল ধরতে একটু দূরে যেতে হয়েছিল। ফিরে এসে শুনি কে একজন নাকি আমার খোঁজ করতে এসেছিল। তা বাসদেবের ভাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। নীরু বললে, ভাদুরী মশাই বললেন, তারপর? নীরু বলল, কথাটা শুনে আমার মনে হয়েছিল যে ওই নরক থেকে আর কোনো দিনই আমি বেরিয়ে আসতে পারবো না। কিন্তু সেই রাত্রিরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাসদেবের ভাই তখনও বাড়ি ফেরেনি। হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি কানে যেতে ঘর থেকে বেরিয়ে এসে শুনতে পেলাম যে কে একটা লোক নাকি আমাদের বস্তির সামনে রাস্তার উপর খুন হয়ে পড়ে আছে। লোকটা যে কে, খানিক বাদে তাও জানা গেল, বাসদেবের ভাই। পরের দিন সকালেই জামাইবাবু আবার লোক পাঠিয়ে আমাকে তার হোটেলে নিয়ে যান। তারপর সেই দিনই সেখান থেকে নিয়ে আসেন মুকুন্দপুরে। ঘর একেবারে নিঃশব্দ। আমি কোনো কথা বলতে পারছিলাম না। ভাদুরী মশাইও চুপ করে বসে আছেন। কপালে কয়েকটা ভাঁজ পড়েছে। মনে হলো তিনি কিছু ভাবছেন। শেষ পর্যন্ত অবশ্য তিনিই প্রথম মুখ খুললেন। বললেন, আর তোমার কিছু বলার নেই সুহাসিনী? না, আমার যা কিছু বলবার ছিল সবই বলেছি, কিন্তু দোহাই আপনাদের, জামাইবাবুকে যেন এসব কথা কিছু বলবেন না। এতক্ষণে হাসি ফুটল ভাদুরী মশাইয়ের মুখে। বললেন, সত্য প্রকাশকে কতটা কি বলবো আর না বলবো সেটা তুমি আমার ওপরেই ছেড়ে দাও। তবে তোমাকে বলি, সব কথা আমাদের জানিয়ে বুদ্ধির কাজই করেছো, না হলে ভুল করতে। এখন যাও, মা আর পিসিমা হয়তো তোমার খোঁজ করতে পারেন। ট্রের উপরে কাপ ডিশ গুছিয়ে নিয়ে নীরু বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কি ভেবে ভাদুরী মশাই বললেন, একটু দাঁড়াও। দরজা থেকে আবার ফিরে এলো নীরু। দেখলাম তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। স্খলিত গলায় বলল, কিছু বলবেন আমাকে? স্থির চোখে নীরুর দিকে তাকিয়ে ভাদুরী মশাই বললেন, তুমি তো আমাদের অনেক কথাই বললে, এবারে বরং আমি তোমাকে একটা কথা বলি। বাসদেবের যে ভাইটা আজ থেকে 5 বছর আগে শিলিগুড়ির একটা অন্ধকার রাস্তায় খুন হয়েছিল, তার নাম নিশ্চয়ই রাজদেও কর্মী, তাই না? নীরুর চোখে যেন আতঙ্ক ফুটে উঠল। হঠাৎ চাপা গলায় সে বলল, আপনি আপনি কি করে জানলেন? বারে আমি জানবো না কেন? ভাদুরী মশাই বললেন, সবকিছু জানাই তো আমার কাজ।